আমার ফার্স্ট প্রজেক্ট আউট অফ মার্কেটে, ওয়াও, সেটা ছিল গ্রেট। $150। সেটা ছিল মাশাআল্লাহ। $150 এখন। আউট অফ মার্কেট প্লেস থেকে $5,000 আর্নিং এর গল্প, এটা সবার একটা রিকোয়েস্টেড একটা লাইভ। এই পর্বটায় আসতে যাচ্ছি যে আহ, অনেকেই আপনি কোন প্রসেস গুলো ফলো করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ শাকিল, সাপোর্ট টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। আমরা চেষ্টা করি প্রতিনিয়তই সাকসেসফুল কিছু স্টুডেন্ট আমাদের লাইভে জয়েন করানোর জন্য, যেন তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে, এবং যারা আপকামিং এবং আমাদের যে রানিং স্টুডেন্ট তারা কিছু হলেও যেন একটু ধারণা আইডিয়া পায় বা কিভাবে তাদের চলতে হবে। তো সেই ধারাবাহিকতা আজকে আমার সাথে যুক্ত আছে আমাদের প্রতিষ্ঠানের একজন স্টুডেন্ট প্লাস আমার একজন সিনিয়র ভাই, জীবন বিশ্বাস ভাই। জীবন বিশ্বাস ভাই, আজকে লাইভে আপনাকে ওয়েলকাম এবং আমার তরফ থেকে আদাব রইল। জীবন বিশ্বাস ভাই, আপনি কেমন আছেন? আর আপনার পরিচয়টা যদি একটু ছোট করে দিতেন তাহলে আমাদের অডিয়েন্সদের বুঝতে সুবিধা হতো। আসলে ভাই, আপনার প্রশ্নগুলো বোঝা যাচ্ছিল না আর কি, বুঝছেন? মানে আহ, কিছুই আমি শুনতে পাই নাই, তারপর বলতেছি আমি আচ্ছা, ভালো আছি। আর ডিএমএলসির যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনাদের অবশ্যই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই আঙ্গিকে। আচ্ছা, আমি যে কোশ্চেনটা করছিলাম যে আপনার শর্ট করে একটু যদি পরিচয়টা দিতেন, আপনি হচ্ছে কোথায় অবস্থান করতেছেন, পড়াশোনা বা আপনি জব আচ্ছা আচ্ছা। করতেছেন কি? আমি আমার বাসা, আমি এখন শরীয়তপুরে থাকি, এখানে জব করি, হাই স্কুলে আচ্ছা, জব করি। তার পাশাপাশি আহ এই ডিএমএলসি তে ভর্তি হয়েছি মানে আগে থেকেই, তার পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং পড়াশোনা করছি গোপালগঞ্জ, তারপরে ঢাকাতে প্রাইভেট জবও করেছি। এখন হাই স্কুলে জব করি আর কি, দীর্ঘ ওকে। 20 সাল থেকে জব করি আর কি হাই স্কুলে। যাক ভাই, খুব খুব ভালো লাগলো যে আপনি একজন শিক্ষক হওয়ার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। দুটাই আসলে মহৎ কাজ। একটা হচ্ছে আপনি শিক্ষক হিসেবে একটা মহান পেশার সাথে যুক্ত, প্লাস এই যে ফ্রিল্যান্সিং করে দেশের জন্য একটা রেমিটেন্স আনতেছেন। বিষয়টা আসলে আমি কি বলবো, দুটাই আপনার মহৎ কাজ। এটা আমি নির্দ্বিধায় আমি বলবো না, এটা যে কেউ আচ্ছা বলবে। আচ্ছা, আমাদের গেস্টের পরিচয় আমি ইতিমধ্যে নিয়ে ফেলছি। আমি বলবো যে লাইভটা যারা যারা দেখতেছেন, যদি কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো গাইডলাইন যদি প্রয়োজন হয়, কোনো অ্যান্সার জানার প্রয়োজন হয়, বিশেষ করে জীবন বিশ্বাস ভাইয়ের কাছ থেকে যদি আপনাদের স্পেশালি কোনো প্রশ্ন থাকে, সেটা আপনারা করবেন। আমরা লাইভটা শেষের দিকে ভাইয়ের মুখ থেকে প্রশ্নের অ্যান্সার গুলো আমরা নিব। সো ফার্স্ট সেশনের দিকে আমরা ভাইয়ের স্ট্রাগল শুনবো, then তার সাকসেস, ক্লায়েন্ট প্রজেক্ট, দেন আমরা লাস্ট স্টেপে যে আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো। আমি বলবো যাদের যাদের কোনো কোশ্চেন আছে কোশ্চেন গুলো করে ফেলবেন এবং লাইভটা ধৈর্য সহকারে শুনবেন। আশা করি অনেক কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ভাই, আমি প্রথম যে কোশ্চেনটা আমি করতে চাই যে আপনি হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করছেন, প্লাস হচ্ছে শিক্ষকতা, আপনি একটা পেশায় যুক্ত আছেন, দেন হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসার যে কারণটা কি বা মোটিভেশনটা বা মেইন কথা যে আপনার উদ্দেশ্যটা কি ছিল বা কেনই বা আসে এই সেক্টরে, যদি একটু যদি বলতেন। আহ অবশ্যই অবশ্যই, উদ্দেশ্যটা হচ্ছে আমি অনেক আগে থেকে ভাবতাম মানে ফ্রিল্যান্সিংটা শিখবো, কিন্তু ফ্রিল্যান্সিংটা কি এটা আমি কিছু জানতাম না। মানে ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে কি ইনকাম বা কিভাবে এটা সম্ভব, এটা আদৌ কি করা সম্ভব কিনা। তো আমার ইচ্ছে ছিল সেই 2018 সাল থেকেই, কিন্তু সময়ের কারণে বা বিভিন্ন কারণে শেখা হয়ে ওঠেনি বা ওভাবে হয়নি। তো পরবর্তীতে 2022, 22 না 21-এর, হ্যাঁ 22 সালের দিকে, তো একদিন ইউটিউব দেখতেছি, ইউটিউব দেখতে দেখতে এরকম ভিডিও চলে আসে। তো অন্য একটা ইনস্টিটিউটের একটা ভিডিও দেখলাম, কয়েকটা ভিডিও, আহ, আমাদের ডিএমএলসি না, অন্য একটা ইউটিউবের। তো দেখলাম, দেখতে দেখতে কয়েকটা ভিডিও দেখলাম ইউটিউব থেকে। তখন দেখে মনে ভাবলাম কি আমি মনে হয় সত্যি ফ্রিল্যান্সিং হয়ে গেছি, ফ্রিল্যান্সার হয়ে গেছি। তো আচ্ছা, সঙ্গে সঙ্গে ফাইবারে একটা, ইউটিউব দেখে ফাইবারে একটা গিগ খুলে ফেলছি। এখন গিগ খুলে, সরি, প্রোফাইল খুলে ফেলছি, অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট তখন তো অ্যাক্টিভ অটোমেটিক খুব তাড়াতাড়ি সহজে হইতো, এখনের মতো ছিল না। এখন তো হ্যাঁ, অনেক হ্যাঁ, আগে ঝামেলা করে। কিন্তু তখন আমি সহজেই একটা একটা অ্যাকাউন্ট খুলে গিগ
সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট, এরকম একটা গিগ দিয়ে দিছি। এবং আমি যেখান থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখেছিলাম, তো ওইখানে দেখতাম কি ফ্রিল্যান্সিং হচ্ছে যে কোনো ফেসবুকের পেজ বিভিন্ন বাই অ্যান্ড সেল বিভিন্ন ইয়াতে গ্রুপে পোস্ট করা। তো বুঝছেন, তো এরকম দেখতে দেখতে হঠাৎ আমাদের ইনস্টিটিউটের একটা ভিডিও চলে আসে, বুঝছেন। তো ভিডিওতে আসার পরে তো আব্দুল্লাহ ভাইয়ের কতগুলো ক্লাস আমি দেখে ফেলছি অটোমেটিক। এখন আমি দেখি আমি তো কিছুই পারি না, আজাইরা খালি আপনার একটা প্রোফাইল খুলে এখন নিজের খুব মানে ইয়া লাগতেছে যে আমি কি কি করলাম, আমার কি প্রোফাইলটা নষ্ট হয়ে যাবে, বা বিভিন্ন কিছু এরকম নিজের কাছে ফিল হচ্ছে। তো পরবর্তীতে আচ্ছা। এখন ভাবলাম কি আব্দুল্লাহ ভাই অনলাইনে টাকা পয়সা দিয়ে কোর্স করব, এটা কি ঠিক হবে, চিনি না জানি না কাউরে, এটা কি অবস্থা। হুম, পরবর্তীতে আব্দুল্লাহ ভাইয়ের ক্লাস দেখতেছি, ক্লাস দেখতে দেখতে উনি তো যে কোনো কারোরই অ্যাক্সেস নিয়ে ক্লাসে কোনো অ্যাকাউন্ট খুলে দেখায়, অথবা কোনো কিছু বিশেষ করে দেখা যায় গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এগুলা কারো না কারো উনি করায়। তো পরবর্তীতে আমি দেখলাম কি উনি আর ওনার এক এক স্টুডেন্টের খুলে দিচ্ছে। তো খুলে দেওয়ার পরে ওই নাম্বার দেয় না, নাম্বার, ফোন নাম্বার, যেমন আমাকে যখন কোন স্টুডেন্ট খুলে দেওয়ার সাথে সাথে তার বলে নাম্বারটা দাও বা ইমেলটা দাও, তো ওইখানে ওই ভিডিওতে ওই এক স্টুডেন্টের নাম্বার ছিল। তা আমি হুম। ওই ভাইরে ফোন করছি যে ভাই আচ্ছা, আচ্ছা। এই অবস্থা, আপনি তো দেখছি আব্দুল্লাহ ভাইয়ের মুকবাজির স্টুডেন্ট, আপনি তো ওখান থেকে ক্লাস করছেন, তো আপনি বলেন তো ভাই ওই ইনস্টিটিউট সম্বন্ধে একটা কি আপনি কাজ শিখছেন আসার বিষয় কতদূর কি। পরে ওনার থেকে একটা ফিডব্যাক আসলো, না না এখানে এইটা 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 এখানে করা যাবে, এখানে ভালো শিখাচ্ছে, মানে যেতটুকু আমার ভর্তি হওয়ার জন্য যে ইনফরমেশন টুকু দরকার, এরকম করে ভাই আমি আরো ক্লাস দেখছি, আরো 3-4 জনকে আমি ফোন করছি, বুঝছেন। কারণ আমি তো জানি আমি তো অতটা আমি মানে যে অনলাইনে কিভাবে শিখবো, অনলাইনে শেখা সম্ভব সরজমিনে মানে কোচিং সেন্টারে না গিয়ে, মানে এরকম আমার কাছে মনে হয়েছে যে আমি তো এটা সম্বন্ধে আমি জানি না ভালো, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি মানুষ শুনছি আগে পরে যে ফ্রিল্যান্সিং, কিন্তু ফ্রিল্যান্সিং এর ভিতরে তো এতগুলো সেক্টর, এগুলো তো ভাই জানতাম না তখন, বুঝছেন, যে ডিজিটাল মার্কেটিং একটা লোগো ডিজাইন গ্রাফিক্স, আমি জানি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানে সব। তো পরবর্তী 5-7 জনের থেকে এরকম ফোন নাম্বার দিয়ে দেয়, ইমেলের আইনা ওনাদের ফেসবুকে নক করে পরবর্তীতে আমি ইনশিওর হয়েছি। ইনশিওর হওয়ার পরে তো আমি একটা জায়গাতে গেছি, তো আমার কাছে বিকাশে কিছু মানে বিকাশে ডিপোজিট আছে না ভাই, বর্তমানে দেখবেন বিকাশে ডিপোজিট করে, তো আমি হ্যাঁ, ডিপোজিট হ্যাঁ। ছিল ওই উইকলি ডিপোজিট ডিপোজিটটা, ২৫০। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো আমি 500 টাকার একটা ডিপোজিট ছিল বিকাশে, এমনি বিকাশে আমি হুট করে ওইটা ভেঙে ফেলছি। ভেঙে ফেলেই 6,000 টাকা এন্ট্রি ফি, আমি 5,500 টাকা আব্দুল্লাহ বাইরে দিছি, দিয়ে আমি সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিয়ে নিছি। অ্যাডমিশন নিয়ে পরবর্তীতে ক্লাস শুরু করছি। আর এইভাবেই আমার আর কি ডিএমএলসি তে শুরু, এবং ডিএমএলসি এর সাথে সম্পর্ক এভাবেই তৈরি হয়েছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি ভাই। যে ফ্রিল্যান্সিং এ আসার চেষ্টাটা আপনার অনেক আগে থেকেই ছিল। জব করা বা মানে ইচ্ছা হচ্ছে ছিল স্কুল ইচ্ছা আগে থেকে ছিল। বাট আপনি হচ্ছে একটা সময় সুযোগ একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলেন। যাই হোক ফাইনালি খুঁজতে, খুঁজতে হ্যাঁ, আপনি YouTube এর মাধ্যমে হোক বা যেভাবে হোক আমাদের প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়েছেন। বিষয়টা ভালো লাগছে এবং জি জি। আপনি যে কয়েকটা বিষয় আসলে এখানে মেনশন করলেন, আমি যদি একটু আপনার সাথে এড করি, হ্যাঁ, আ আমি সব অনেকেই আমাদের পেজে ইনবক্স করে, নতুন অনেকে ইনবক্স করে যে, "ভাই আপনাদের তো আমরা চিনি না, জানি না। কোন ভরসায় অ্যাডমিশন নিবো? আমি এক জায়গায় পেমেন্ট করে আ প্রতারিত হইছি।" তখন আমি তাদেরকে শুধু একটা কথাই বলি, আমাদের গ্রুপটা পেজটা একটু আপনারা ফলো করেন। কিছুদিন অ্যাক্টিভিটি গুলা দেখেন, যে স্টুডেন্টরা কাজ পাচ্ছে তাদের সাথে একটু কথা বলেন। যদি মনে হয় যে না আমরা আসল, আমরা টাকা দিয়ে ব্লক করে দিব বা যে কথা বলি সে কথা রাখি না, দেন আপনার অ্যাডমিশন নেওয়ার দরকার নাই। আপনি আমাদের গ্রুপগুলাতে এক্স্যাক্টলি। অ্যাক্টিভ থাকেন, স্টুডেন্টদের অ্যাক্টিভিটি গুলা দেখেন। যদি মনে হয় যে না, কিছু আমরা শিখতে পারবো, দেন আপনি অ্যাডমিশন নিয়েন। এটা বলি। সো এই কথাটা আমি বলব সেম আপনি যেকোনো প্রতিষ্ঠানে ভর্তি হন না কেন, চোখ বন্ধ করে ভর্তি না হয় একটু তাদের সঙ্গে খোঁজ খবর নেন, তাদের গ্রুপের অ্যাক্টিভিটি দেখেন, তাদের রানিং স্টুডেন্টের সাথে কথা বলে দেখেন, ফিডব্যাক নিয়ে দেখেন। তাহলে আই হোপ আপনি যেকোনো প্রতিষ্ঠানে যদি ভর্তি হইতে যান প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাক হুম। ভাই আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হইলেন এটা খুব ভালো। আ আ সো ভাই ফ্যামিলি থেকে সাপোর্ট বা আমাদের ভাবি এই বিষয়ে আপনার সাপোর্ট করছে কিনা? তার যদি একটু না অবদান বা সাপোর্ট এর বিষয়টা না, যদি বলতেন। আসলে সাপোর্ট, অবশ্যই সাপোর্ট তো থাকেই। আমি দেখেন আসলে আমি যদি অন্যদের মতো সময় দিতে পারতাম,
অবশ্য ভালোর সংজ্ঞা শেষ নাই, কিন্তু আরো একটু ভালো করতে পারতাম। আমার দেখেন আমার রুটিনটা কেমন। আমি প্রতিদিন ধরেন 7টায় উঠে আমি আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসি। 7টায় উঠে স্কুলে দিয়ে এসে তারপরে 8টা থেকে 9টার সময় আমি স্কুলে যাই। আবার সকালে অনেক সময় টিউশনি থাকে, এখন নাই বর্তমানে। 9টা 10টা থেকে তো স্কুল আসি কিন্তু 4টায়। তো 4টার পরে আগে ছিল টিউশনি, এখন নাই। এখন আবার একটু মোটা হয়ে গেছে, একটু জিমে যাই। তো আস্তে আস্তে বাজে ভাই 6টা। তো 6টা আসার পরে ওই বাসায় তো অনেক কাজ থাকে, এটা সেটা বিভিন্ন কিছু থাকে। তো দেখেন আমি তারপরে বসি 8টা 9টা বেজে যায়, ওরা ঘুমায় না, ঘুমানো পর্যন্ত ঝামেলা করে আইসা ল্যাপটপের কাছে আইসা। তো আটটা আচ্ছা, নয়টা এরকম ঠিক নেই, তারপরে 11টা 12টা 2টা, মানে রাতের কোনো তো ঠিক নেই কখন। তো দেখেন আমার তো আবার সকালে উঠতে হবে, ভোরে উঠে জি। স্কুলে যেতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে বাচ্চাকে। তো এই যে, হুম, এই দেখেন আমার সময়টা মানে আমি কিভাবে মেক আপ করি, আর এই যে ঘুমাই কতটুক সময়, যে এই বুঝতে পারছি। এর ভিতর দিয়েই আমি টুকটাক চলতেছে আপনাদের দোয়া আশীর্বাদে যেটাই বলেন, তো চলতেছে আর কিভাবে। কিন্তু আমি যদি ফুল টাইম সময় দিতে পারতাম, কারণ সময় দিব কিভাবে, সেই সুযোগ তো নাই। সময় যদি ফুল টাইম বুঝতে দিতে পারতাম দিনের বেলা, তো আমি দিনের বেলা ভাই আমি ল্যাপটপের সামনে বসার কোনো সুযোগ নাই। অনেক সময় এই যে আহ, আমাদের সাথে যেমন অস্ট্রেলিয়ার ডিফারেন্সটা, মানে অস্ট্রেলিয়া এখন সম্ভবত রাত্র হয়ে গেছে, রাত্রে মানে 2টা 3টা বেজে গেছে। তো অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের সাথে যখন কথা বলি বা মিটিং আসা লাগে যে কোনো কারণে, তখন সেই টাইম আমি দিনের বেলা দিতে পারি না। ওনাদের অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম ক্লায়েন্টের মানে টাইম হচ্ছে আমাদের দেশের 4টার সময়, 4টে 5টা, মানে ওনাদের ওই সময় 10টা 11টা বাজে। তো এই সময়টা হলো ওনারা ফ্রি থাকে বেশি। তো ওই সময় আমি প্রথম যেবার আমার এক ক্লায়েন্টের সাথে যখন সাক্ষাৎ করি, মানে অস্ট্রেলিয়ার, তো ওনাকে আমি মোবাইলে জয়েন হই। পরবর্তীতে উনি আমার বলে তোমার টাইম বলো, তোমার টাইমে কখন তোমার সুযোগ হয়। পরবর্তীতে উনি আমার সাথে আমার টাইমের সকাল 9টা থেকে 9:30, মানে আধা ঘন্টার ভিতরে আমি ক্যাপচার করি। আর না তা না হলে তোমার মানে অস্ট্রেলিয়ার টাইমের 2টা, মানে আমার এখানের 8টা। এছাড়া আমি ওদের সাথে পারি না। মানে এইরকম টাইম শিডিউল নিয়ে আমার প্রত্যেক দিন ভাই, এটা কোনো ঠিক নেই। মানে এই শিডিউলটা আমার প্রতিদিন, মানে শুধু শুক্র শনি বাদে। এছাড়া এই শিডিউলটা আমার প্রতিদিন, আর এইভাবেই আমার চলা যা ইয়াটা। আর এরকম এরকম ভাবে চলাটা, ব্যস্ততা অবশ্যই সাপোর্ট থাকে, সাপোর্ট ছাড়া তো সম্ভব না। হুম, হুম। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, এটা ঠিক যে আপনার জন্য আসলে একটু চ্যালেঞ্জ। কারণ ভাই আরেকটা এখানে আমি আরেকটা কোশ্চেন করি প্লাস হচ্ছে একটা উত্তরও দেই। অনেকে জিজ্ঞেস করে যে ভাই ক্লায়েন্ট কখন থাকবো, কখন জেগে থাকবো? যারা মেইনলি মার্কেট প্লেস নির্ভর থাকতে চায়, তাদেরকে বলি যে আমি সচরাচর বলি যে ওদের দেশের টাইমের সাথে ডিফারেন্স আমাদের ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা হয়। নরমালি হুম যেটা আমি ইউএস যদি ধরি প্রায় হুম ১১ ঘন্টা, অবশ্যই। ১২ ঘন্টা ডিফারেন্স। সো দেখা যায় যে ওদের ওইখানে সন্ধ্যা ৬টা, ৯টা, ১০টা, আমার আমার এখানে হচ্ছে ভোর ৬টা, ৭টা, ৮টা এরকম। তো দেখা যায় আমি এমনও হ্যাঁ হইছি হ্যাঁ। যে ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য ওর থেকে আমি শিডিউল দিয়ে রাখছি। মিটিং করার জন্য আমি ঘুমাই নাই, জেগে আছি। তো ওরা জি জি। সচরাচর করে কি? ওরা তো ডে টাইমে বিভিন্ন কাজে ভাই ব্যস্ত থাকে। দেখা যায় ওরা কিন্তু আমাদের প্রায় ২ টাইমের সময় দেয়। এক হচ্ছে সকালে উঠে ওরা যখন কাজের জন্য বাহিরে যায় অথবা আ জবে যায় তখন ওরা করে কি সকাল টাইমটা। সেটা আমাদের এখানে কিন্তু হুম একটা সন্ধ্যা এক্স্যাক্টলি। বা ৭টা, ৮টা, ৯টা সেই সময়টা আমাদের সাথে একটা যোগাযোগ করে। প্লাস ওরা যখন কাজ করে এসে যখন ফেরে, তারপর ওরা একটু ফ্রেশ-ট্রেশ হয়ে ওরা যখন হচ্ছে ডিনার করে বা খাওয়া-দাওয়ার আগ মুহূর্তে যে সময়টা পায়, ওইখানে ওই সময়টা হুম একটু হুম। কথা বলে তারপর ওরা কিন্তু আবার ঘুমাইতে যায়। ওরা কিন্তু পাংচুয়াল। সো ওদের ওইখানে হ্যাঁ হচ্ছে ওরা পাঞ্চুয়াল। হ্যাঁ, ওদের ওইখানে সন্ধ্যা ৬টা, ৭টা, ৮টা মানে আমাদের এখানে হচ্ছে ভোর ৬টা, ৭টা, ৫টা বা ৫:৩০ এরকম হয়। সো এই টাইম গুলো একটু মেইনটেন্স করা কঠিন। দেখা যায় যে আমি রিসেন্ট যে একটা ভাই কাজ করছি জার্মানির ছিল। ও ওকে আমি টাইম শিডিউল দিয়ে আমি ২ দিনও ওর সাথে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। অথচ ও এতটা ব্যস্ত, অথচ সে আমাকে একটা বিগ প্রজেক্ট দিয়ে আছে। সো ফাইনালি আ আচ্ছা। ওর থেকে আমি টাইম নেওয়ার পর মিটিং করি। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে একটা বিষয়। আসলে কি ভাই, হ্যাঁ, ফাইবারের বিষয়টা এরকম, আমার ফাইবারে আমি লেভেল অন পেয়ে যাব, নমিনেটেড মানে ফুল ফিল আপ হয়েছে, কিন্তু আমি ফাইবারে মানে আউট অফ মার্কেটে বেশি কাজ করছি। এবং ক্লায়েন্ট এই যে ফাইবারে যে কাজ কয়েকটা, মানে এই মাসেই আমার, মানে 1 মাস কাজ করছি, 1 মাসেই আমি লেভেল অন নমিনেটেড হয়েছি। এর আগে কিন্তু আমার ওকে। ফাইবারে কাজ নাই, কিছু নাই। হ্যাঁ জি। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন, কিছু বলেন। আমি শুনতেছি।
বলছে 1 মাসে নমিনেটেড হয়েছে। ফাইবারের আগে একটা কাজ ছিল, মাঝে কিছু নাই, কিন্তু আমি ফাইবার থেকে আমি আউট অফে বেশি করতাম, লেগে থাকতাম। আউট অফ এর যে ক্লায়েন্ট গুলো, তো আউট অফ এর ক্লায়েন্ট আবার ফাইবারে আসতে চায় না, আউট অফ এর ক্লায়েন্ট আবার ফাইবারে আসতে না, ফাইবারের ক্লায়েন্ট আবার ফাইবারেই বেশি থাকে, কিন্তু আউট অফ এর ক্লায়েন্ট গুলো ওরা মুভ করতে চায় না। এবং অনেক ক্লায়েন্ট আছে মানে এরা জানে না ফাইবার জিনিসটা কি। অনেক ক্লায়েন্ট আছে হুম, ফাইবার কি, এখানে কি কিভাবে কি করতে হয় কিছুই জানে না। তো মেসেজের ক্ষেত্রে বিশেষ করে ফাইবারের এই সেনসিটিভ জিনিস যে রেসপন্স টাইম, তারপর বিভিন্ন যে সঙ্গে সঙ্গে রিপ্লে, ক্লায়েন্ট চলে যাবে অন্য কারোর কাছে রিপ্লে না দিলে, এইটা হয়। আমি করছি বিশাল এক সাউন্ড দিয়ে রাখছি, আমার বাসায় ফাইবার থেকে মেসেজ আসলে সবাই জানে যে মেসেজ আসছে, সেটা রাত্রে আচ্ছা, হোক আর দিনে হোক। আচ্ছা, আচ্ছা। এইটা এইটা করে রাখছি, কিন্তু ফাইবারে আমার মেসেজ আমি আর আউট অফে তো ধরেন, আউট অফে কাজ করার মজাই আলাদা। আউট অফে মনে হয় কি ফ্রিল্যান্সিং, আসলেই ফ্রিল্যান্সিং। আউট অফে আপনার আউট অফ মেসেজ এ টেসেজ এগুলা। জি হ্যাঁ, জি হ্যাঁ। এটা ভাই ঠিক বলছেন। আউট অফ এর কাজ করে মনে হয় এটা আসলে ফ্রিল্যান্সিং। একটা মুক্ত পেশা। আমরা হ্যাঁ যারা মার্কেট প্লেসে কাজ করি, হ্যাঁ এই যে অন টাইম ডেলিভারি, সঠিক সময়ে রেসপন্স করা, আর কাজ ডেলিভার দেওয়া, একটা প্যারার মতো লাগে যে না সবসময় একটা চিন্তার ভেতর হ্যাঁ থাকতে হ্যাঁ হয় যে না আমার একদম ঠিকঠাক মতো করতে হবে। কিন্তু আউট অফ একটু ডিলে করলেও জি জি। চলে, একটু কোনো ব্যাপার না, কিছুই না। হ্যাঁ, আউট অফে ক্লায়েন্ট একটু বুঝাইতে যে বললেই হয়, মানে মানে ভালো রিল্যাক্স আর কি। আউট অফে মেসেজ চিন মানে সে দেখবেন আপনাকেই খুঁজবে, আউট অফে রিলেট এমন না, আউট অফে পাওয়ার থাকবে আপনার বেশি, সে আপনাকেই আপনাকেই বেশি খুঁজবে বা আপনাকেই বেশি ইয়া করবে। আর ওইখানে তো সঙ্গে সঙ্গে সেলার পাচ্ছে, প্রচুর সেলার, হিউজ সেলার পাচ্ছে, এই জন্য ওই জায়গাটায় বেশি কম্পিটিটর, যে কারণে ফাইবারে আপনার মেসেজের রিপ্লাই দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে আর কি। আচ্ছা, আচ্ছা। ভাই আপনি বললেন না একটা একটা নোটিফিকেশন দিয়ে রাখছেন যেটা বুঝেন। আমিও একটা ৫ মিনিটের একটা প্রচন্ড সাউন্ডের একটা নোটিফিকেশন ভাই দিয়ে রাখছি। দেখা যায় যে ওই সাউন্ড আচ্ছা বাজলে একটা ধরেন যে ওয়ান কাইন্ড অফ একটা মৃত লোকও জেগে উঠবে সম্ভবত। মানে প্রচন্ড লেভেলের শব্দ। ভাই আমিও এরকম অনেক দিছি আপনার এই যে আমার আমার হর্নটা ওই যে এত যায় না, আপনার কি বলে এটা, ওই অ্যাম্বুলেন্স না, আপনার এই আমি হসপিটাল, অ্যাম্বুলেন্স আপনার এই ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস, ফায়ার আচ্ছা, সার্ভিস, আচ্ছা বুঝতে ফায়ার পারছি। সার্ভিস না এটা যখন গাড়ি চালাইতে যে হর্ন দিতে দিতে ওইটা ওইরকম একটা সাউন্ড, বিকট সাউন্ড, ওইটা বেজে ওঠে। তো আসছে ফাইবারে, সবাই জানে এই মেসেজ আসলে বাসার, যে ফাইবারে আসছে মেসেজ। আচ্ছা। তবে আমি আপনার একটা কথার সাথে আমি এড করতে চাই। এটা আমি সবাইকে বলবো যে অনেকেই দেখি জি যে জি। ভাই আউট অফ এ খুব ভালো কাজ করতেছে। এখন দেখা যাচ্ছে যে যেহেতু ফাইবার মার্কেট প্লেসটা খুব এটা কঠিন হচ্ছে ডে বাই ডে। এখন দেখতেছি যে আউট অফ এ হুম। সবাই বাধ্য হয়ে ফোকাস দিচ্ছে, আউট অফ থেকেও কিন্তু ভালো করতেছে। তো অনেকেই করে জি কি জি। ভাই যে দেখা যায় যে ফাইবারে ক্লায়েন্ট গুলা আনতে চায় না, বা দেখা যাচ্ছে যে 20% লস হবে আনতে চায় না। সো তাদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন থাকবে, প্লাস আমি আপনার থেকে অবভিয়াসলি ছোট হওয়ার পরও আমি একটা সাজেশন দিব যে ভাই আপনি ক্লায়েন্টকে যেভাবে হোক একটা কনভিন্স করে, ধরেন আপনি তার সাথে $50 চুক্তিবদ্ধ হয়েছেন, তাকে আপনি বলেন আচ্ছা ঠিক আছে তুমি আমার ফাইবারে দাও, তুমি তাহলে আমাকে $40 দিও। এটা ভাই একটা সাময়িক লস হোক, কিন্তু এতে হবে কি আপনার ভাই প্রোফাইলে রিভিউ বাড়বে। আপনার প্রোফাইলটা যখন লেভেল 2 তে হয়ে যাবে তখন দেখবেন ভাই আপনার কাজের ফাইবারে তো আপনার কাজ আসবে প্লাস আপনি তো আউট অফ থেকে কাজ তো ম্যানেজ করবেন বা করতে থাকবেন। সো ভাই এটা কিন্তু একটা ভালো একটা প্রফিট দিবে। আপাত দৃষ্টিতে অনেকের মনে হয় এক্স্যাক্টলি। যে 20% অনেক টাকা চলে যায়, এটা লস। অনেকেই নিতে চায় না। আউট অফ এর ক্লায়েন্ট মার্কেট প্লেসে নিতে চায় না। যে আমি 20% কেন লস করব? সো আমার ভাই একটু সাজেশন হ্যাঁ, আমি থাকবে। আমি মানে আমারও ক্লায়েন্ট যেতেও চাই না, আর আমি ওভাবে নিতেও চাইছিলাম না, কিন্তু এই মাসে যে মনে হয়েছে নেই, তাই এই মাসে মোটামুটি কয়েকটা একটা ক্লায়েন্টই নিছি, এতেই আমার লেভেল 1 নমিনেটেড হয়েছে। এখন আমি চাইলে আচ্ছা, আরো নিতে পারবো, নিলে আমার $2000 তো লেভেল 2, এটা বেশি দিন লাগবে না যদি মানে ওইরকম নেওয়ার ইচ্ছা করি বা এটা লেগে থাকি আর কি ভাই ফাইবারে। আমি কিন্তু মনে ফাইবার করি হচ্ছে যে কি এটা দেখেন, হ্যাঁ, সবথেকে বেটার আসলে হবে। ফাইবারে এক্স্যাক্টলি এখন ফাইবারে বুঝছেন ওই যে আপনার এই 5ই জুলাইয়ের পরে যে কারেন্ট মানে ইলেকট্রিসিটি যে প্রবলেমটা হইলো জি, আপনার, জি। তারপর থেকে একটা ক্লায়েন্ট আসলো, ওর সাথে সাথে বেশ কিছুদিন কাটছে, প্রায় $1000। তো ওই ক্লায়েন্ট আমাকে, ওই যে আপনাকে আমি নক দিছিলাম না বাইন্যান্সে, আপনাকে নক দিছিলাম যে ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। ইয়াতে নক দিছিলাম, তো আপনি বললেন আমাদের দেশেও অ্যাপ্রুভ আছে, আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেন। তো আপনার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে
ইউটিউব দেখে আমি ওইটা খুলে ফেলে ভেরিফাইড করে ফেলছি। তো ভেরিফাইড করলে উনি আমাকে ডলার পাঠালো প্রথমে $200। এখন আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে সেল দেওয়ার সাথে সাথে 126 টাকা রেট, এত টাকা এক পয়সাও চার্জ নাই। তো বিশাল অবস্থা দেখলাম, ফাইবারে তো এর অর্ধেক চলে যায় এখন। তো পরবর্তীতে ওনার থেকে পেমেন্ট পেলাম, দেখি অনেক রেট, হাই রেট বাইন্যান্সে। তো পরবর্তীতে আমি আর ওনাকে ফাইবারে বলিও নাই, ফাইবারে নেওয়ার চেষ্টাও করিনি। তো ফাইবারে ওনাকে নিলে এই দেখেন $1000 আমি ধরেন $800 পাইতাম, $200 কেটে গিয়ে। তারপরেও আমার লেভেল অন আরো 2 মাস আগেই ফিল আপ হয়ে যেত লেভেল অন, এবং লেভেল টুর কাছাকাছি আমি চলে যেতাম। এখন হয়তো বা 200-400 500 ডলার আর্ন হলে আমি আজকে লেভেল টুর কাছাকাছি হয়ে যেত। কিন্তু নেই ওই ইয়েটা কাজ করছে যে টাকাটা বেশি পাচ্ছি, বা ফাইবারে কম রেট, এই কারণেই নেই। কিন্তু এখন এই যে আব্দুল্লাহ ভাই বললো, আবার আমিও ভাবলাম যে না, ফাইবারটাকে একটু গ্রো করি। কারণ কি, ফাইবারের মানুষ অনেকে দেখতে চায়, অনেকে না ফাইবারে জি, জি। কাজ করে কিনা। হ্যাঁ, এই কারণে ভাবলাম কি হ্যাঁ, এটা একটু আপনি গ্রো করি, আপনি তারই যখন ধারাবাহিক হ্যাঁ, আপনি কোথাও যখন যা তারই বলবেন যে আমি হ্যাঁ, শিক্ষকতা পেশায় যুক্ত আছি প্লাস হচ্ছে আমি ফাইবারের লেভেল 2 সেলার। মানে আপনার সম্মানটা কিন্তু আপনি একটা সম্মানিত পেশায় আছেন। হ্যাঁ, আপনার সম্মানটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আপনি যখন বলবেন যে আমি ফাইবারের লেভেল 2 সেলার, এটা ভাই অনেক একটা এক্স্যাক্টলি। বিশাল কিন্তু একটা সম্মানের বিষয়। সো ভাই আমারও সাজেশন না, আমি এক্স্যাক্টলি। সবাইকে বলি এই যে ১ম অন্ততপক্ষে লেভেল 2 হওয়া পর্যন্ত অর্ডার গুলা যেন আমরা ফাইবারে নেই। দেন আপনি আউট অফ এ করতে থাকেন, নো প্রবলেম। এতে ২ টা সুবিধা। দেখা যাচ্ছে যে আপনার গিগ র‍্যাংক করবে। দেখা যাবে গিগ র‍্যাংক করাতে কিন্তু আরো ফাইবারের থ্রুতে কাজ আসার সম্ভাবনা বাড়বে। এটা আমি সবাইকে বলি যে আসলে আর আউট অফ মার্কেটে তো আপনার অনেক কষ্ট, মানে প্রত্যেক দিন আপনাকে মার্কেটিং করতে হয়, লেগে থাকতে হয়। আর ফাইবারে তো ওরকমটা না, ফাইবারে দেখা যায় আপনাকে ক্লায়েন্ট নিজে এসে নক দিচ্ছে, এটা হচ্ছে। তারপর আপনাকে মার্কেট নিয়ে রিসার্চ করা লাগতেছে না, আপনার ক্লায়েন্ট নিয়ে রিসার্চ করা লাগতেছে না, ক্লায়েন্ট নিয়ে কিছুই করা লাগতেছে না ফাইবারে। আর আউট অফে তো এগুলো লেগে থাকতে হবে। আউট অফ গেলেই তো আপনার অনেকে যারা যায়, অনেকেই মেসেজ করে আমাকে করে যে আউট অফ নিয়ে আমাকে ধারণা দেন একটু। কিন্তু আউট অফ নিয়ে ভাই ধারণা কিভাবে দেবো? আপনিও যেখান থেকে শিখছেন, আমিও সেইখান থেকে শিখছি। যে মেন্টর আপনার, আমারও সেই মেন্টর। এখন সে এটা যে এটা পথ আসলে অনুসরণ করতে বলে, আমিও আপনিও সেই পথ অনুসরণ করতেছেন। আমি যেখান থেকে ক্লায়েন্ট হ্যান্ড করি, আপনিও সেই জায়গায় নক করতেছেন, অথচ আপনি পান না, আমি পাচ্ছি, জাস্ট এটুক ডিফারেন্স। কিন্তু সেটার পিছনে ভাই অনেক পরিশ্রম আছে, যদি বলি যে সারা রাতও শেষ হবে না। জি, জি। হ্যাঁ, হ্যাঁ ভাই এই স্পেশালি এই টপিকটার জন্যই আপনাকে আনা। যেহেতু আজকে আমাদের লাইভের টাইটেলটা ছিল হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে $৫,০০০ আর্নিং এর গল্প। এটা সবার একটা রিকোয়েস্টেড একটা লাইভ। এই পর্বটায় আসতে যাচ্ছি যে আ অনেকেই আপনি কোন প্রসেস গুলো ফলো করেন জানি ভাই, একটা আউট অফ থেকে একটা ক্লায়েন্ট পেতে অনেক, অনেক কষ্ট করা লাগে। অনেক আ সেটা আসলে তবে আমরা জানেন, অনেকেই তবে তবে একটা কথা বলি, আউট অফে যদি আপনাকে কেউ এসে নক করে, তাহলে বুঝবেন কাজ সে আমাকে ভালো অ্যামাউন্টের দিবে। আউট অফে যদি আপনাকে এসে কেউ নক করে, কিন্তু মানে আমার রেফারেন্সে বেলায় আসে। আমি হ্যাঁ, রেফারেন্সে আসে না, কিভাবে আসে কারণ সেটাই জানে। আমি বলবো, আপনারা যখন আপনি প্রশ্ন করলে আমি বলবো অবশ্যই। এবং যে আচ্ছা। অবশ্যই বলবো আপনার পর্যায়ক্রমে যখন আসবে। জি। আচ্ছা ভাই, সেটা তো আমরা আসবো। আপনার লেভেল 1 নমিনেটেড বললেন। মানে আ লেভেল 1 রিকোয়ারমেন্ট কবে ফিল আপ হইছে? বা কোন রিকোয়ারমেন্ট এর জন্য এখনো আটকায় আছে? এটা যদি একটু না, বলতেন। এখন এখন হচ্ছে কি, দেখা যায় আপনার $400 না, হ্যাঁ। $400 রেটিং 0.5। আর হচ্ছে আপনার কি বলে ওটা, রেটিং 0.5। আর S++ ৭ ইউনিক ক্লায়েন্ট, যেগুলো ইউনিক ক্লায়েন্ট, হ্যাঁ ইউনিক ক্লায়েন্ট সব কমপ্লিট। এখন মানে আপনার আগামী 6 তারিখে হয়তো বা এটা হইতে পারে। ও আগামী ৬ ছয় তারিখ। তারিখে হ্যাঁ, সম্ভবত আগামী 6 তারিখে হইতে পারে, এটা কম, মানে ব্যাচ পেতে পারে। আচ্ছা, আচ্ছা। আমি ভাই যতটুক জানি রিকোয়ারমেন্ট যদি আজকে আপনার ফিল আপ হয় তাহলে কালকে সন্ধ্যার ভিতরে দিয়ে দেয়। মানে এখনকার আপডেট অনুযায়ী। আ বেশি সময় তাই নেয় না? না। যাই হোক রিকোয়ারমেন্ট ফিল না, আপ হইলে আমার আমার, হ্যাঁ রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে। আর এটা অর্ডার ক্লিয়ার হবে আপনার 6 তারিখে। তো এটা হলে ফিল আপ হয়ে যায় সবকিছু আর কি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, এখন বুঝছেন? এটা নতুন তো আপডেট। ছয় তারিখ আগে যেরকম হ্যাঁ, আগে যেরকম একটা অর্ডার কমপ্লিট হওয়ার সাথে, সাথে ওটা কিন্তু ওটা কাউন্ট করত। কিন্তু এখনকার যে আপডেটটা অনুযায়ী
ব্যালেন্সটা 14 দিন ক্লিয়ারেন্স হবে, তারপর ওটা কাউন্ট হবে হ্যাঁ টোটাল হ্যাঁ আর্ন। হ্যাঁ সেটাই। তো আমার এই অর্ডার হয়ে গেছে অলরেডি, ইয়ে হয়ে গেছে, এখন ক্লিয়ার হইলেই হয়তো বা ওই ইয়াতে যোগ হবে অ্যামাউন্টের ঘরে, আর্নিং এর ঘরে, তখন হয়তো বা ইয়ে আসবে, তার আগে তো আর আসবে না। আচ্ছা, আচ্ছা ভাই। এখন আমি আ পর্যায়ক্রমে আরেকটা যদি কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে ভাই, আপনার ফার্স্ট প্রজেক্টটা ফাইবার এ ছিল নাকি আউট অফ ছিল? বা আউট অফ যদি আপনি পেয়ে থাকেন, সেটা কি, কি প্রসেস আপনি ফলো করলেন বা কতদিন পর আচ্ছা আচ্ছা পাইলেন? বলতেছি। এটা যদি একটু বলতেন, এই ১ম হিস্টোরিটা। আমার আমার ফার্স্ট প্রজেক্ট আউট অফ মার্কেটে, ওয়াও সেটা ছিল গ্রেট! $150। সেটা ছিল মাশাআল্লাহ। $150। এখন সেটা কিভাবে ছিল, আমি আপনাকে বলি। আমাদের যখন গুগল অ্যাডস ক্লাস নেয় আব্দুল্লাহ ভাই, তো জি, আমাদের কিন্তু প্রথম থেকে গুগল অ্যাডস না শুধু, আমাদের সে প্রথম দিন থেকে উনি আমাদের বলতো কি, যে আপনারা হোমওয়ার্ক দিবেন গ্রুপে আমাদের, কিন্তু আপনারা যে সোশ্যাল মিডিয়া গুলা আপনাদেরকে ক্রিয়েট করানো হয়েছে, বিশেষ করে লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার বা জি, ফেসবুক, তো এই সবগুলোতে আপনারা পোস্ট করবেন, আমাদের হোমওয়ার্ক দিবেন প্রতিদিন। এবং হোমওয়ার্ক গুলা কোথায় পোস্ট করবেন, আপনার যে পার্সোনাল, আপনি ইয়াগুলা খুলছেন সোশ্যাল মিডিয়া গুলো, তো এখানে আপনি পোস্ট করবেন প্রতিদিন। তা আমি শুরু থেকে এরকম পোস্ট করতাম, প্রত্যেকদিন একই পোস্ট। তো তাহলে একটা একটা হোমওয়ার্ক রেডি করতাম, তো আমাদের গ্রুপে একটা দিতাম, আর আর চারটে দিতাম আমার সোশ্যাল, আমার যে ইয়ে আছে, প্রোফাইল আছে। তো এরকম আমি কিন্তু, আমাদের ক্লাস তখন প্রায় 3-4 মাস হয়ে গেছে, এবং ক্লাস মনে হয় 30টা, সরি, কত, 60-65টার মতো এরকম হবে গুগল অ্যাডস এর যখন ক্লাস হয়, বুঝছেন। গুগল অ্যাডস কেবল শেষের দিকে ফাইবারে মনে হয় যায় নাই তখন। গুগল অ্যাডস শেষের দিকে, হ্যাঁ, যতদূর আমার মনে পড়ে। তো এমত অবস্থায় আমি, তো ওই ক্লায়েন্ট, মানে আমি ইয়া করি তো, এক ক্লায়েন্টের নক করছিলাম। নক করছিলাম বলতে কি, ওই একটা সাপোর্ট ক্লাস ছিল, সম্ভবত আ- আ- আপনি নিছিলেন ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সাথে কনভারসেশনের একটা ক্লাস নিছিলেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, ফাইবারের কনভারসেশন ফাইবার শুরুর আগে। নিয়েছিলাম। জি, হ্যাঁ, কনভারসেশনের একটা ক্লাস নিছিলেন। তো ওই ক্লাসের কিছুদিন পরে ওইটা পাইছিলাম, তো কনভারসেশন কিভাবে করতে হয়, তো এইটা নিয়ে খুব ঝামেলায় ছিলাম, যে কনভারসেশন কিভাবে করব, কি সিস্টেম। তখন আপনার ক্লাসটা পরে একটু ক্লিয়ার হয়েছিলাম। তো এরপরে আমি ক্লায়েন্ট হান্ট, মানে ওভাবে করিনি, কিন্তু ক্লায়েন্ট টুকটাক আর কি, ওই প্রোফাইল ছিল। তো এমন তো অবস্থায় ইনস্টাগ্রামে একজনকে আমি করলাম কি, একজনের ওয়েবসাইট, একটা প্রোফাইল চলে আসলো প্রোডাক্টের, তো আমি করলাম, তার ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে তো তার অ্যাবাউটটা আমি পড়তে থাকলাম। তো অ্যাবাউট, তার যে প্রোফাইল সেকশনের অ্যাবাউট আছে, অ্যাবাউটটা পড়লাম। তো অ্যাবাউটে কি লেখা আছে এটা আমি ট্রান্সলেট করে পড়লাম। তো অ্যাবাউটে দেখলাম এটা স্কিন কেয়ার প্রোডাক্ট, কিন্তু অ্যাবাউটে তার লেখা, তার একটা হিস্টোরিক্যাল মোমেন্ট, সেটা হচ্ছে তার নানিকে নিয়ে, বুঝছেন, তার নানির সাথে বাল্যকালের কিছু বিষয় নিয়ে। তা আমার একটু কেমন জানি লাগলো, আমি তাকে ইনবক্সে নক করলাম যে তোমার নানির অবস্থা এখন কেমন, সে কেমন আছে। আমি কিন্তু আমার সার্ভিস নিয়ে তাকে কিছু বলি নাই, তাই আচ্ছা, বললাম যে আচ্ছা তোমার গ্রেট। নানি এখন সুস্থ, না, নানি কেমন আছে। তো উনি আমার মেসেজ সিন করে নাই। তো দীর্ঘ 2-3 মাস পরে, তখন আমাদের ফাইবার ক্লাস হয়ে গেছে, বুঝছেন, ফাইবার ক্লাস হয়ে গেছে। আপওয়ার্কে মনে হয় ক্লাস চলতেছে না কি জানি এরকম। এখন 2-3 মাস পরে, তো উম উনি আমাকে মেসেজ রিপ্লাই দিছে। তো মেসেজ রিপ্লাই দিয়ে বলতেছে, আমার প্রোফাইল মনে হয় উনি দেখে নিছে, যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কোন ধরনের প্রোফাইল, হুম, হুম। যে আমি আসলে একজন ফ্রিল্যান্সার, সে প্রোফাইল দেখে নিছে। তো প্রোফাইল দেখে আমাকে সে বলতেছে, আহ, তুমি আমার ওয়েবসাইটটা একটু চেক করো, তুমি কি আহ, আমাকে রেভিনিউ এনে দিতে পারবা। এখন আমি তো ভাই, ওই যে তার ওই কনভারসেশনের কয়েকদিন আগে আপনার ক্লাসটা হয়েছিল, বুঝছেন, গুগল এডস এর পরে না, আচ্ছা, মানে কথা বলার কয়েকদিন আগে, আমার যতটুকু মানে অনেকদিন আগে, তো পুরোটা মনে নাই। তো হুম। পরবর্তী তোর সাথে কনভার্সন করলাম। তা আপনার যে যে কথা, ওইগুলো আমি কপি কপি করে মারে দিছি, বুঝছেন। আচ্ছা, মানে আচ্ছা। আপনি যা যা দিয়েছেন ওইগুলো তো আমি লিখেই রাখছি আগে, ওই আপনার ডক ফাইল দিছিলেন, ডক হুম। ফাইলে ওইগুলো কপি করে করে, বাজেট কি, আপনার লোকেশন টোকেশন, মানে জেনারেল যে কথাগুলো আপনি আমাদের জি, জি, ক্লাসে বুঝতে বলছিলেন। পারছি। তো ওইগুলো বললাম, বলার পরে ও আমাকে বলছে, তোমাকে আহ ঠিক আছে, তুমি কাজ করো, তোমাকে $250 দিব, বুঝছেন, আমাকে ওয়াও! বলতেছে $250 দিব। তো তারপরে পরবর্তীতে, তখন কিন্তু আমাদের ক্লাস ভাই কনভার্সনের ক্লাস কিন্তু কিছুদিন পরে হয়েছিল,
বুঝছেন? কনভার্সন ট্র্যাকিং এর যেটা আমাদের ব্যাচে 31 ব্যাচে প্রায় কিছুদিন গ্যাপ দিয়ে হয়েছিল। এখন কনভার্সন সম্বন্ধে আমি বুঝি না তখন কিছুই। মানে গুগল অ্যাডস কেবল শেষ করে ফাইবারে, তো কনভার্সন কি এইসব কি এসব বুঝি না। তো পরবর্তীতে গুগল অ্যাডস আসলো। তো গুগল অ্যাডস আসার পরে তো ওনার সাথে কাজ নিলাম, উনি আমার অ্যাকাউন্ট দিল। মানে টাকা দেয় নাই, আমি ভাবলাম প্রথম কাজ, টাকা না দিলেও আমি করব, ফ্রি প্র্যাকটিস। প্র্যাকটিস তো শিখতে তো পারি, কনফিডেন্স তো। জি। এর আগে তো নিজে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করছি, নিজের অ্যাকাউন্ট। বিদেশি অ্যাকাউন্ট কেমন সেটা তো দেখিও নাই, বিদেশি আচ্ছা। ফিচার কেমন আসে, মানে এরকম আমার মনে হয়েছে। তো পরবর্তীতে তার ইয়া দিল, কাজ করলাম, কাজ করার পরে সাপোর্ট নিছিলাম। তখন আর আরো অনেকে ছিল, এখন নাই, তারা ছিল। তারপর আব্দুল্লাহ ভাই থেকে সাপোর্ট নিয়েছিলাম লাইভ, সাপোর্ট নিয়ে তারপরে পরবর্তীতে ওটা আব্দুল্লাহ ভাই আমার সাজেশন করলো কি পারফরমেন্স ম্যাক্স চালানোর জন্য, যে ওনার যেহেতু গুগল মার্চেন্ট সেন্টার আছে, আচ্ছা, আচ্ছা। পারফরমেন্স ম্যাক্স চালাও। তো গুগল মার্চেন্ট সম্বন্ধে পরবর্তীতে তখনও তো আমার গভীর ধারণা হয় নাই। পরবর্তীতে আবার আমি এডমিশন নিয়েছি লিজাপুর ক্লাসে, গুগল মার্চেন্ট সেন্টারে পরবর্তীতে নিয়েছিলাম। তো গুগল মার্চেন্ট সেন্টার তো পারফরমেন্স চালাইলাম। এখন পারফরমেন্স ম্যাক্স রেডি করলাম 3-4 দিন, 3-4-5 দিন লেগে গেল। কিওয়ার্ড রিসার্চ, এটা সেটা কিওয়ার্ড না তো, এই হেডলাইন, ডিসক্রিপশন, ছবি। এখন আমারও ওই সময় ক্লায়েন্ট আমাকে বিভিন্ন ইনফরমেশন দিতে চায়, বুঝছেন? আমার কমিউনিকেশন এত দুর্বল। এখন আমি ভাবলাম, আমি তখন ক্লায়েন্টের কাছ থেকে কি কি লাগবে ক্লায়েন্টের কিছু জানাইতে নাই না, বুঝছেন? আমি আমার মতো করে কাজ করি। মানে আমার সমস্যাটা কোথায় দেখে আমি সেটা ফাইন্ড আউট করতে পারছি পরে, যে ক্লায়েন্ট আমার সাথে কথা বলতে আগ্রহী এবং সেই বিভিন্ন ইনফরমেশন দিতে আগ্রহী, কিন্তু আমি সেটা অ্যাভয়েড করতেছি। আমি ভাবি কাজ দিছে, আমি কাজ শুরু করে দিই, বুঝছেন, আমার মতো করে, যে আগে রেজাল্টটা আসে কিনা, বুঝছেন? এখন ক্লায়েন্ট আমাকে ভিডিও পাঠাচ্ছে, তো আমার ভিতরে নার্ভাস ফিল কাজ করতেছে। কাজ প্রথম, আমি মানে কেমন জানি লাগছে। আবার ওদের আমার ল্যাপটপটা তখন খুব প্রবলেম দেখা দিচ্ছে, বুঝছেন? ল্যাপটপে মানে আপনাদের থেকে সাপোর্ট নেওয়া দিলে, বিশেষ করে যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে 2বার সাপোর্ট নিচ্ছে ওইটা দিয়ে। এখন আব্দুল্লাহ ভাইয়ের যখন সাপোর্ট নিতাম, এখন আমার যখন স্ক্রিন শেয়ার করতাম, আমার ল্যাপটপ যাইতো বন্ধ হইয়া, বুঝছেন? মানে এমন একটা বিধি খিস্তি দরবার হয়ে দাঁড়াইছে, মানে খুব খারাপ লাগতেছিল। দুইবার দুইবার বন্ধ হয়েছে। আব্দুল্লাহ ভাই আমার স্ক্রিন শেয়ার করতে বলছে, সঙ্গে সঙ্গে শাট ডাউন হয়ে গেছে। তারপরে তখন রাশেদ ভাই ছিল, রাশেদ ভাই একদিন আমাকে সাপোর্ট দিছিল, তখনও স্ক্রিন বন্ধ হয়ে গেছে, বুঝছেন? তো এই যে এই সমস্যার কারণে মানে এতটা প্রবলেম ফেস, মানে মানে আমার কাছে গুগল অ্যাডস রান করাই তখন এতটা খারাপ হয়ে গেছিল, মানে খুব মানে পেইনের হয়ে গেছে। আমি যদি রান হইলে বাঁচি এরকম মনে হচ্ছিল, বুঝছেন? তো পরবর্তীতে রান হয়েছে। তো কনভার্সন ট্র্যাকিং এখন সেট আপ করা লাগবে। এখন কনভার্সন ট্র্যাকিং তো আমাদের তখন ক্লাসই হয় নাই, আমি তো পাই না, বুঝছেন? এখন কনভার্সন ট্র্যাকিং, এখন হালকা যে কনভার্সন এন্ড পারফরমেন্স ম্যাক্স চালাইতে হইলে ভাই, এখন যতটুকু বুঝি যে কনভার্সনটা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং কনভার্সন ছাড়া এই পারফরমেন্স ম্যাক্স অসম্ভব। তা আমি তো, আমাদের তো তখন কনভার্সন ক্লাস হয় নাই, আমি তো তখন স্টুডেন্ট। আমি কিন্তু তখন কাজ ইয়া করি না, আমি তখন স্টুডেন্ট। এখন তার পরবর্তীতে কনভার্সন, এই যে আব্দুল ভাইয়ের ক্লাসে তখন শুরু করে নাই, কিন্তু সাধারণ যে আপনার এই যে হেডারে দিয়ে যে কোডটা দিয়ে যে কনভার্সনটা, ওইটা করছি আর কি, বুঝছেন? ওইটুকু আমাকে শেখানো হয়েছিল। তো ওইটা করে অ্যাড রান করছি, কিন্তু ক্লায়েন্টের তখন ওইটা পছন্দ হয় না আমার কাজটা, বুঝছেন? তো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন গ্যাপ, পছন্দ হয় নাই। তো পরবর্তীতে আমারে বলতেছে তুমি তো অনেক পরিশ্রম করছো 4-5-7 দিন, বুঝছেন? আমি ওটা বুঝাইলাম যে এই অবস্থা, দেখো আমি কাজ করতে পারছি না, আমার সমস্যা, আমার ইয়ে হতে আমার সময় লাগবে। তো পরবর্তী আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি সময় লাগবে তো আর কিছুদিন পরে করো। আমি বলছি, ঠিক আছে। টাকা পয়সার কথা কিছু বলে নাই, কয়েক তোমার কি ইয়ে আছে কি পেপাল? আমি বলছি না, পেপাল নাই, আমার পেওনার আছে। তো সেই ক্লায়েন্ট আমাকে পেওনার অ্যাকাউন্ট ওপেন করে তারপরে আমাকে টাকা পাঠিয়ে দিছে, বুঝছেন? তো কাজ কিন্তু ওইটা আমি সাকসেস হয় নাই। সেই ক্লায়েন্টে আজ 1.5 বছর, 1.5 বছর না, 1 বছর ওই 12 মাস বা 14 মাস এরকম হবে, আমি কিন্তু তার পিছনে লেগে আছি। 1.5 বছর যাবত আমি ওই কাজ আনবো আবার, কারণ সে আমার প্রসপেক্ট, আমি জানি। আমি 1.5 বছরের মনে হয় আরে 1,500 মেসেজ পাঠাইছি, বুঝছেন? মানে প্রত্যেক দিনই 2টা 3টা 4টা 5টা এরকম মেসেজ পাঠাইতাম। ইভেন আচ্ছা। সে আমাকে 3 মাস আগে একটা রিপ্লাই দিছে যে আমি নভেম্বরে শুরু করব কাজ তোমার সাথে, তোমার ধৈর্য অপরিসীম, আমার বলতেছে। আমার বলছে তোমার এত ধৈর্য, এত মেসেজ, মানে তুমি আমার পিছনে, সে কিন্তু বিরক্ত হচ্ছে না। আমি আমি কি করতেছি, আমি এতদিনে যে কাজ করতেছি এর মাঝে তার ক্লায়েন্টের ফিডব্যাক দিচ্ছি, এবং ক্লায়েন্ট আমাকে কি রিভিউ দিচ্ছি সেই রিভিউ সেন্ড করতেছি, এবং আমি এর পরবর্তী যে কাজগুলো আমি করতেছি
তার স্ক্রিনশট দিচ্ছি, রেজাল্ট কি হচ্ছে, আমার গুগল অ্যাডস এর বা রেজাল্ট কি হচ্ছে সেগুলো দিচ্ছি তাকে পাঠাইয়া। মানে আমি যা করতেছি তাকে সেন্ড করতেছি, আমার উদ্দেশ্য তাকে আবার আমি হান্ট করবো, এটা আমার আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে সে সে আমাকে 2-3 মাস আগে একটা নক দিছে, কিন্তু আমাকে বলছে, আমাকে প্রশংসা করে আমার বলছে আমি নভেম্বরে শুরু করবো, আমার প্রোডাক্ট নিয়ে কিছু প্রবলেম আছে। আমি বলছি ওকে ডান। তা আমি নভেম্বরের আশায় থাকতে আর নভেম্বর তো আছে, চলে গেল। পরবর্তীতে আমি 4-5 দিন আগে তার সাথে আবার বলছে যে আমি কিন্তু ওই যে নভেম্বর গেছে ওই নভেম্বরের রিপ্লাই দিই, মানে ওই মেসেজটা রিপ্লাই দিয়া, মানে কেমন আছে, হাই হ্যালো বিভিন্ন কিছু বলতে দিই, বুঝছেন। আচ্ছা, পরবর্তী আচ্ছা, বলছে আচ্ছা। তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বলো, আমি একটু সমস্যা আছে, তোমার রিপ্লাই দিতে পারছি না, আমি বলছি, তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ দাও। পরে ওর হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ দিছে, আমি বলছি তোমার হাজবেন্ডের মেসেজ দিয়েছি, সে কিন্তু রিপ্লাই দেয় না, তুমি একটু বলে দাও। পরে ও ওর হাজবেন্ডে বলে দিছে। পরবর্তীতে আমি তার সাথে 3-4 দিন যাবত আবার কনভার্সন করতেছি। আমার বলছে তুমি তো একবার বলে কাজ করছিলা, ওটা কাজ করতে পারে নাই, এখন আমরা তো প্রতিনিয়তই পাই, কিন্তু তোমার যে তুমি অনেক দক্ষ হয়েছো আমার বুঝতে পারতেছি, কিন্তু তোমার রেজাল্ট গুলো অনেক ইয়া লাগছে, কিন্তু তুমি বলো তো তোমার প্ল্যানটা কি। পরে আমি সুন্দর করে যে প্ল্যান দিতে বলছে, আমি তো বলছি আমি তো মনে মনে ভাবতেছি যাকে এটা চলে আসছে আমার হাতের ভিতরে। পরবর্তীতে আমি গুগল ডকে নিয়ে সুন্দর করে প্ল্যান ফোরকাস্ট করে গুগল থেকে যে কত টাকা রিসার্চ করবে, কি রেভিনিউ, কতদিন প্রজেক্ট চালাইতে হবে, 1 মাস 1.5 মাসের 2-1.5 মাসের একটা শিডিউল দিছি, যে ভাই তুমি 1.5 মাসের নিচে কোনো সেল পাবা না, তোমার যে ওয়েবসাইট তোমাকে ইয়া করতে হবে। পরবর্তীতে ওর সাথে ও নেওয়ার পরে ও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আহ আমার প্রোডাক্টের কাজ এই যে এই সপ্তাহে, এই যে শুক্রবার মানে গতকালকে শেষ হয়েছে, ও আগামী সপ্তাহে আমার সাথে আমার টাকা পয়সা, আমি মনে মনে ভাবি যে তুমি যা দাও তোমার কাজ আমি করবো, রেজাল্ট তোমাকে এনে দেবো। এখন ও আর বাহ! আমি জানি ও যে যারা আমি কাজ না করে দিয়ে রেজাল্ট না এনে দিয়ে যে আমার $150 দিছে, তো তাকে কাজ করে দিলে সে আমাকে কত ডলার দেবে এটা বুঝতে আমার আর বাকি নেই। তো ভাই আউট অফ সিস্টেমটা এরকম লেগে থাকতে হবে। মেসেজ আপনি দিয়া বসে থাকলেন আর তার কোনো খবর নাই, ও জীবনে আপনি 50,000 মেসেজ দিলেও কোনো কাজ হবে না। আর আপনি সার্ভিস নিয়ে যদি তাকে কোনো মেসেজ দেন, তাহলে জীবনেও সে সার্ভিস আপনি পাবেন না, আপনার অন্য কিছু নিয়ে আপনাকে মেসেজ করতে হবে। ইভেন আমার আমার এক ক্লায়েন্টের সকল সোশ্যাল মিডিয়া আমার কাছে আছে, বুঝছেন। প্রতিনিয়ত ভাই বাংলাদেশি বাদে বিদেশিদের যে পরিমাণ তাকে মেসেজ দেয় তার সার্ভিস সেল করার জন্য, আমি আশ্চর্য হয়ে যাই যে কি রে ভাই, আমরা বাংলাদেশিরাই নাকি শুধু, এটা বাইরের কান্ট্রির বিভিন্ন কান্ট্রির আপনার কান্ট্রি থেকে মেসেজ দেয় যে আমি এক্সপার্ট, আমি অমুক তমুক, বিভিন্ন কথা বলে মানে তারা কাজ করার চেষ্টা করতেছে। তা আমি ভাবি আমি তো সেই পরম লেভেলের ভাগ্যবান যে এই ক্লায়েন্টটা আমি হান্ট করছি, তাহলে এরা কি পরিমাণ মেসেজ গুলো দিছে। আমি পরবর্তীতে তার ফেসবুকে তার যে ইনবক্স আমি চেক করলাম যে এটা দিয়ে ওরে ভাই, আমি মেসেজ দেওয়ার আগে প্রচুর মেসেজ দিছে মানুষ যে এইটা না সেইটা, এটা না সেটা, কিন্তু এই ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে। এই যে যে ক্লায়েন্টের কথা বলছে এ কিন্তু উল্টা আমাকে এসে মেসেজ দিছে। আমি সেই পরিবেশ তার সাথে করে নিছি যে আমাকে মেসেজ দেবা তুমি। এখন কিভাবে মেসেজ দেবো সেটাও আমি এখনই বলতে যাচ্ছি, বলি। সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ ভাই। আমি যেভাবে ক্লায়েন্ট হান্ট করি ম্যাক্সিমাম আপনার বিশেষ করে আমাদের ই কমার্সের সবচেয়ে বেশি ই কমার্স সাইট শপিফাই। ই কমার্স সাইট জি। ম্যাক্সিমাম হচ্ছে শপিফাই। তো শপিফাই আপনারা চলে যাবেন শপিফাই অ্যাপস স্টোরে। স্টোরে ওইখানে দেখবেন সবচেয়ে ট্রেন্ডিং অ্যাপস হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং আছে, হুম। সেলার, মানে বিভিন্ন অ্যাপস আছে। আপনি অ্যাপস স্টোরে গেলে দেখবেন ওখানে দেখবেন রিভিউ। ওই মানে আপনার যারা যারা আপনার ওই ড্রপ শিপিং অ্যাপসটা ইউজ করছে তার শপিফাইতে, তারা ওইখানে রিভিউ দিছে যে ওই অ্যাপ সম্বন্ধে। তো রিভিউতে গিয়ে দেখবেন ওই রিভিউ যে দিছে রিভিউতে, যেমন আমরা কাউকে রিভিউ দিলে আমার নাম ওঠে, আমার নাম যে জীবন বিশ্বাস অমুক রিভিউ দিছে, কিন্তু ওই অ্যাপসে যখন রিভিউ দেবে রিভিউতে তার স্টোরের নাম আসবে, মানে তার স্টোরে, ওই স্টোরটা আপনি গুগলে সার্চ ভাই, ভাই, করবেন। ভাই, ভাই, একটু মানে ভাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই আমি। এটা টোটালি ভাই আমার কাছে একটা ইউনিক। হ্যাঁ ভাই, অনেকে অনেক সিস্টেমে বের আচ্ছা করে, আমি আরেকটা সিস্টেমে আমি খুঁজি। কিন্তু ভাই রিয়েলি বিষয়টা আমার কাছে পুরো ইউনিক লাগলো। আজ থেকে আমি নিজেও ট্রাই করবো ভাই, বুঝছেন। মানে এইভাবে কখনো আচ্ছা চিন্তা আচ্ছা করি নাই। বলেন, বলেন। আচ্ছা আমি বলি প্রসেসটা বলি। আপনি অ্যাপস স্টোরে যখন যাবেন তখন তখন ওইখানে আপনার প্রত্যেক দিন দেখবেন আপডেট হয়। প্রত্যেকদিন আপনি এখন যদি দেখেন আপনি দেখবেন 15 মিনিট আগে একজন রিপ্লাই দিছে ওই অ্যাপস সম্বন্ধে, ড্রপ শিপিং অথবা আপনার দেখবেন ইউটিউব, গুগল অ্যান্ড ইউটিউব, মানে বিভিন্ন অ্যাপস আছে না আপনার শরীফ ব্যবহার করে, শরীফ ইউজ করে। আপনার 4-5টা অ্যাপস আমার সবগুলো মনে নাই, ওইখানে যেটা সবচেয়ে ট্রেন্ডিং হলো ড্রপ শিপিং, বুঝছেন, ড্রপ শিপিং অ্যাপস। তো পরবর্তীতে ওই অ্যাপস এর নিচে দেখবেন রিভিউ দেওয়া 5,000, 10,000, 50,000 কত লাগে, অভাব নাই। তো ওইখানে আপনার
ওইখানে আপনি গিয়ে ওই যে যে রিভিউ দিছে ওইটাই তার স্টোর, ওইটা গিয়ে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে তার ওয়েবসাইট পুরোটা আপনি পেয়ে যাবেন। তো ওখান গিয়ে আপনি তার সোশ্যাল মিডিয়া দেখতে পারেন বা তার ওয়েবসাইট দেখতে পারেন। এখন ওয়েবসাইটের পেইন পয়েন্ট, যারা নতুন বা যারা ওয়েবসাইটের পেইন পয়েন্ট খুঁজে পাবে না জীবনে সারাদিন খুঁজলেও, এখন কিভাবে খুঁজতে পারবেন? আপনি ওই ওয়েবসাইটটা নিয়ে চ্যাট জিপিটির কাছে বলে দিবেন যে এই ওয়েবসাইটের পেইন পয়েন্টটা কি কি আছে বলো। তো সুন্দর করে বাংলায় লিখলেই হবে, ওরা পেইন পয়েন্ট বলে দিবে যে কোথায় কোথায় সমস্যা আছে। ওর ভিতর থেকে আপনি আপনার ব্রেন দিয়ে আপনি বলবেন, আপনি ওইখান থেকে কিছু বের করবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা। তো এই গুরুত্বপূর্ণ কয়েকটা কোথায় লাগবেন, তার ইনবক্সে দিবেন না এখনই, ওইটা আপনি নোট করে রাখবেন যে এটার পেইন পয়েন্ট এইটা। কিন্তু এখন আপনি ইনবক্সে দেওয়ার আগে আপনার কাজ কি? আপনার সাধারণ প্রোফাইল ফেসবুক থেকে যদি আপনি দেন তাহলে সেটা হবে না। ওর জন্য আপনার আলাদা একটা ফেসবুক, আমি যেটা ব্যবহার করি, আলাদা ফেসবুক, যেখানে আপনার পুরোটা প্রফেশনাল থাকতে হবে এবং একটু ছলনাও করতে হবে। আমরা কিন্তু ছলনা না করলে, যারা নতুন তারাও কিন্তু বলে আমি এক্সপার্ট, কিন্তু সে আদৌ এক্সপার্ট না। কিন্তু trust- কাজ পেতে হলে ক্লায়েন্টের কাছ থেকে সে বলে কিন্তু ভাই বলে না এক্সপার্ট আমি বা স্পেশালিস্ট, এরকম কিন্তু বলে হুম, হুম। কিনা বলেন? হ্যাঁ, বলে, বলে, কিন্তু বলে। এক্ষেত্রেও আমাদের একটু ইয়া করতে হবে। যদি ফেসবুক থেকে হয় বা ইয়া থেকে হয়, বিশেষ করে ফেসবুক থেকে যদি হয় তখন লিভস ইন, আপনি বাংলাদেশের লোক ঠিক আছে, কিন্তু লিভস ইন দিলেন ইউএসএ বা ইউকে, জাস্ট এটুকুই। কিন্তু আর সব দেবেন বাংলাদেশি বা আপনার ছবি টবি, কোনো ফেক হবে না। যদি ফেসবুকে হয়, তো ফেসবুক থেকে আপনি তাকে কি করবেন, তার ওই পেজে চলে গিয়ে তাকে মিনিমাম 10 থেকে 15 দিন ভাই ওইগুলাকে আপনার ফলো আপে করতে হবে। কমেন্টও করবেন না, তাকে আউটরিচও করা যাবে না। তাকে ফলো আপে রাখবেন, তাকে লাইক দেবেন জাস্ট তার প্রোডাক্টে বা পেজে যেয়ে লাইক দেওয়ার পর 10-12 দিন চলে যাবে। এটা ভাই আমার কাছে যেটা মনে হয় লং টাইম প্রসেস, এটা শর্টকাট কোনো প্রসেস নাই আউট অফ মার্কেটে, যে আজকে আজকে গেলাম ক্লায়েন্টের হাই দিলাম সে আমাকে কাজ দিয়ে দিল, এমনটা না। তো পরবর্তীতে আপনার তাকে আমি লাইক কমেন্ট লাইক করলাম 4-5 দিন, পরবর্তীতে তাকে আমি একটা তার প্রোডাক্ট সম্বন্ধে কমেন্ট করবো। এখন প্রোডাক্ট সম্বন্ধে কি কমেন্ট করবো? 100% ন্যাচারাল, 100% গুড, 100% ভালো, এরকম কোনো কমেন্টস করলে হবে না। এর জন্য আপনি করতে পারেন যে আপনি চলে যান চ্যাট জিপিটির কাছে, ওই প্রোডাক্ট আপনি ছবিটা ডাউনলোড করেন, ডাউনলোড করে চ্যাট জিপিটির কাছে আপনি প্রতিদিন, আপনি যদি ফ্রি চ্যাট জিপিটি ইউজ করেন, আপনি 4 থেকে 5টা ছবি ওকে আপলোড দিতে পারবেন। এবং আপনি এখন একটা থেকে আপনি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে 10টা, আপনি 10টা জায়গায় চ্যাট জিপিটি লগ ইন করবেন এখন, যদি আপনার বেশি ইচ্ছা করে। তো আপনি ওইখানে ছবি আপলোড দেওয়া যায়, ছবি আপলোড দেওয়ার সময় এখানে সুন্দর করে বাংলা লিখে দিলেই হবে যে ভাই এই প্রোডাক্টের তুমি সুন্দর করে আহ, কি বলে এটাকে, গুণাগুণ ব্যাখ্যা করো। এবং আমি একজন ডিজিটাল মার্কেটিং, আমি তাকে সার্ভিস দিতে চাই, কিন্তু এটা সরাসরি বলা যাবে না যে আমি তাকে সার্ভিস দিতে, মানে এরকম ভাবে সুন্দর করে চ্যাট জিপিটি কে বলতে হবে আর ওই ছবিটা আপলোড দিতে হবে। দেখবেন 200 অক্ষরের বা 300 অক্ষরের ভিতরে চ্যাট জিপিটি সুন্দর একটা আপনাকে দেবে, কমেন্টস দেবে, যে এত অ্যাট্রাকটিভ একটা কমেন্ট দেবে আপনি তো কল্পনা করতে পারবেন না। পরবর্তী জি, একটা জি। কমেন্ট দেবে, যে কমেন্ট দেওয়ার পরে ওই কমেন্ট আপনি কয়েকটা কমেন্টস করবেন। এই গেল কিন্তু 4-5 দিন ভাই একজনের পিছনে। তা কমেন্ট করার পরে দেখবেন কি ভাই, আপনার আউটসোর্স যদি তার সার্ভিস লাগে এরকম কমেন্ট করে দেখবেন, যারা দরকার দেখা যায় 50টা 50 ভিতরে 2 জন আপনাকে উল্টা রিপ্লাই দেবে যে ভাই কি পদ্ধতি আছে আপনার কাছে বলেন তো। যেটা আমার ক্ষেত্রে হয়েছে ভাই, আমি পরীক্ষিত। আমি যার সাথে কাজ করতেছি সে আমাকে উল্টা আমাকে মেসেজ রিপ্লাই দিয়ে, মানে আমাকে আইসা নক করছে। আমি যাদের সাথে আছি, আমি আউট অফ মার্কেটে কাজ করি ঠিক আছে ভাই, আমি আউটরিচ এখন আর করি না। আউটরিচ করলে বেশি বেনিফিট পাই নাই আগে, কিন্তু আউটরিচ করি না। আমি এই মেথড একবারে, আমি যেটা করি এইটাই আমার কাছে আমার সিক্রেট। অনেকে আমার কাছে খালি সিক্রেট জানতে চায়, অনেক ভাইরা আছে, কিন্তু এইটাই বড় সিক্রেট আমার, যে আমাকে আইসা ক্লায়েন্ট আমাকে আইসা নক করে এই শুধু এই কমেন্টস এর কারণে। কিন্তু এগুলো এখন বলতে পারেন ভাই আপনি বলে দিলেন, আপনি পাচ্ছেন, আমি তো ভাই 500 কমেন্টস করছি আমি একজনও পাই না। কিন্তু ভাই 500 না, 500 একজনের পরেও আপনি ওই 1 নাম্বারটা আপনি পাইতে পারেন। এইটাই হচ্ছে ক্লায়েন্ট, এইটাই। আমি একজনকে কমেন্ট করছি, সে রিপ্লাই দিছে, ভাই রিপ্লাই বলে বলছে তোমার সার্ভিস কি, আমার বলতেছে। সে উল্টে কিন্তু আমাকে, আমি রিপ্লাই দিয়ে সে আমার প্রোফাইলে গেছে, প্রোফাইলে গিয়ে দেখছে যে আমি একজন ফ্রিল্যান্সার। তো সে আমাকে মেসেজ দিছে যে তোমার সার্ভিস সম্বন্ধে আমাকে বলো। তো আমি বললাম আমার মতো করে। এখন ভাই সার্ভিস সম্বন্ধে শুনে সে 2 মাসে 3 মাসে আমার আসে না। কারণ আমি এখন কি করুম, 3 মাসও আসে না। এখন ক্লায়েন্টেরও সময় আছে, কিন্তু ক্লায়েন্ট আপনার আমার সময়ে সে তার ক্যাম্পেইন রান করবে না, তারও একটা সময় আছে, তার টাকারও আহ, একটা সিস্টেম আছে, বা তারও একটা সুযোগ আছে, তার প্রোডাক্টের একটা সিজন আসে। তা আপনার সময়তে তো সে শুনবে না, তার সময় হইলে
আপনাকে অটোমেটিক খুঁজে নেবে। আমার যেমন ক্লায়েন্ট দরকার, ওরও এরকম আমার মতো কাউরে দরকার, কিন্তু সেটা দুইজনের সময়ের কম্বিনেশন থাকতে হবে, দেখ তাহলেই হবে। এখন এইভাবেই করতে হবে। আর আউট অফ মার্কেটের ক্লায়েন্ট এতটা সহজ না। আমি আমি যেখান থেকে ইনস্টাগ্রাম থেকে, লিঙ্কডইন থেকে এবং ফেসবুক থেকে পাই, কিন্তু ফেসবুক গ্রুপ থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়, সেটাও বলি, আজকে বলেই দেই সবকিছু। হ্যাঁ ভাই, সেটা শিওর হচ্ছে শিওর। মানে আজকে হ্যাঁ, ফেসবুকে একটা ইউনিক একটা টপিক আপনার কাছ থেকে শিখলাম, সত্যি কথা। এর আগের একটা লাইভে হচ্ছে আসলে আমাদের ইমরান সুমন নামে একটা আমার ভাই, ও খুব ভালো ইউনিক ইউনিক কিছু পয়েন্ট উল্লেখ করছে। ও যেরকম হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম গুগল ম্যাপ থেকে আনে, গুগল ম্যাপ থেকে ক্লায়েন্টের ইনফরমেশন ম্যানেজ করে তাদের কাছে কন্টাক্ট করা, যোগাযোগ করে। আর আপনি একটা বিষয় ভাই প্রথম থেকে যেটা বললেন, আমি বিষয়টা আবার একটু রিপিট করতেছি, যেটা হচ্ছে যে আহ, অনেক স্টুডেন্ট দেখি পেজে যা ইনবক্স করে, আমি এক্সপার্ট, এত বছর প্রফেশনাল, 4 বছর, এরকম স্ক্রিন আমাকে দেখায় যে ভাই আমি তো আপনাদের কথা মতো আউট অফ এ মেসেজ করে ক্লায়েন্ট পাচ্ছি না। তো এইখানে আমাদের জীবন বিশেষভাবে একটা কথা বলছে যে ক্লায়েন্টের সাথে আপনি আগে যা সার্ভিস সেলের কথা বলবেন না, তার সাথে আপনার একটা একটা রিলেশন বিল্ড আপ করতে হবে, একটা ইন্টারেকশন বাড়াইতে হবে। যেমন জীবন বিশ্বাস ভাই, ওনার যে ফার্স্ট ক্লায়েন্টটা সে কি বলছিল, তার নানি কি দাদির সম্পর্কে জানতে চাইছিল। এইভাবে কিন্তু একজনের সাথে কিন্তু আপনার আস্তে আস্তে ইন্টারেকশনটা বা ইনভলভনেস বা একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। দেন তাকে আপনার কৌশলে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি সার্ভিস প্রোভাইড করি। দেন না হলে আপনি আসলে কাজটা পাবেন হুট করে একটা পরিচিত না আননোন পারসন যা আপনাকে কোন বিশ্বাসে একটা সে একটা কাজ দিবে বা সে আপনাকে পেমেন্ট করবে। সো এটা আসলে একটা রিলেশন বিল্ড এক্স্যাক্টলি। আপের মতো, যেটা আসলে সজীব ভাইয়ের কথা বুঝে আমি অনেকটা ক্লিয়ার হলাম। আর আসলে ভাই এটা আমার কাছে একটা ইউনিক লাগছে, আমি এইভাবে আসলে কখনো চিন্তা করি নাই, আসলে এভাবে কখনো আমি ট্রাইও করি নাই। ইনশাআল্লাহ আপনার এই আসলে একটা ইউনিক পয়েন্ট আমি পাইলাম। দেখবো, আমিও চেষ্টা করব, আমরাও বিভিন্ন ভাবে চেষ্টা করি। দেখা যায় আসলে এটা আসলে একটা পরিশ্রম এবং অনেকটা ধৈর্যের বিষয়, আপনার কাছ থেকে আমি যতটুকু বুঝলাম। অবশ্যই, অবশ্যই ধৈর্যের বিষয়, প্রচুর ধৈর্য ভাই, এখন ভাই, এটা ধৈর্য ছাড়া আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন নেক্সট পার্টটা আমরা শুনতে চাই এরপর। হ্যাঁ, নেক্সট পার্ট আমি ফেসবুক সম্বন্ধে বলি। অনেকে ফেসবুক থেকে ক্লায়েন্ট পায়, পায় না। ফেসবুক থেকে ক্লায়েন্ট আছে, অবশ্যই আছে, হ্যাঁ, হান্ড্রেড ফেসবুক পার্সেন্ট গ্রুপ ক্লায়েন্ট থেকে। আছে এখন। হ্যাঁ, ফেসবুক গ্রুপ থেকে। কিন্তু ফেসবুক গ্রুপে এখন আপনার যে সাধারণ প্রোফাইল, এ প্রোফাইলে হবে, কিন্তু আপনার সবচেয়ে বেটার হয় আপনার প্রোফাইলে আপনি এমন একটা করেন সেখানে বাংলাদেশি ফ্রেন্ড না থাকাই সবচেয়ে বেটার। যে আপনার ফ্রেন্ড থাকবে, আপনি ওইটা আপনার কাজের সুবিধার্থে। এখন আর সাধারণ যে প্রোফাইল এটা থাকবে আপনার সবার জন্য উন্মুক্ত, কিন্তু আপনি কাজের জন্য একটা আলাদা প্রোফাইল খুলেন। ওখানে আপনি আপনার আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো লিঙ্ক টিঙ্ক সব কিছু দেবেন ওইখানে, আপনার কাজের সব ইংরেজিতে, মানে আপনি ইংরেজিদের মতোই আর কি, মানে বিদেশি বিদেশি একটা ভাব আসবে। তো আপনি ওইখানে কিছু ওই পড়ালেখা করছেন বাইরে ঠেরে, মানে ধরেন ইউকে তে পড়ছেন, অনার্স টনার্স এরকম কিছু অ্যাড করে দিবেন স্কুল কলেজ, বিশেষ করে। আর আমরা যেমন লাগে হ্যাঁ, স্কুল। ইউনিভার্সিটি অফ হ্যাঁ ঢাকা এখন, কিন্তু ঢাকাতে বই নেই, এরকম লাইক হ্যাঁ এখন, একটু হ্যাঁ এরকম কৌশলী এখন ভাই, একটু কৌশলী হইতেই হবে। কারণ কি ভাই, ওটা বাইরের কান্ট্রির মানুষ আর আমি অন্য দেশের মানুষ, এখন আমাদের একটা ভাবসাব যদি ওইরকম ভাবে তৈরি করতে হবে আমার ফেসবুকে। তো আমার কাজ ছাড়া অন্য কোনো পোস্ট দেওয়া যাবে না। এখন আমি ফ্রিল্যান্সার মানুষ, আমি ওইখানে আজেরাই যে নিউ মার্কেটে মার্কেট করতেছি যেমন ধরনের ফেসবুক, ওইখানে ওই ওই প্রোফাইলটা না দেওয়াই আমি সাজেস্ট করি, বা আমি দেই না। আপনার আপনাদের ইচ্ছা। তো আমি ওইখানে করি কি, আপনার ওইখানে করছি আমার প্রোফাইলে। আর আমি লিভস ইন দিস ইউএসএ, বুঝছেন, লিভস ইন দিস ইউএসএ। এখন আমাকে আজেইরা মানুষ আইসা, মানে ইউএস এর মানুষজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু তারা কাজের না, এমনিতেই আমার কাছে থাকা ভালো। কারণ একজন ইউএস এর মানুষ যদি যে কোনো কেউ সে আমার সার্ভিস নেক বা না নেক, সে আমার ফ্রেন্ড, মানে কি অন্য একজন ইউএসএ আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে তার অতটা ইয়া লাগবে না, না আমার দেশের একজন আছে। তো সেই সুবিধার্থে, এবং তাদের সাথে অনেক কথাবার্তা হয়। আর তারা বলছে তুমি কি ইউএসএ থাকো? আমি বলি, না ইউএসএ থাকি না, তবে ইউএসএ আমি ছিলাম 3-4 মাসের একটা ট্রেনিং ছিল, ট্রেনিং শেষে আমি আবার চলে আসছি দেশে, আমার দেশে। কিন্তু আমার ভবিষ্যতে যদি যাওয়া লাগে তাই। এখন অ্যাভয়েড করে দিয়ে যাই ব্যাপারটা, যে আমি আচ্ছা ইউএসএ দিছি অথচ আমি থাকি বাংলাদেশে। এরকম এরকম ব্যাপারটা এখন, এই সিস্টেমটা একটু, এখন অনেকে বলতে মিথ্যা তো ভাই বলা যাবে না। এখন মিথ্যা তো ভাই আপনি শুরুতেই বলেন যে আমি আমি একজন এক্সপার্ট, আপনার প্রোফাইলে আপনি লিখে দিয়েছেন, ঠিক না? আপনার প্রোফাইলে তো আপনি লিখে দিয়েছেন প্রথমে আপনি একজন এক্সপার্ট, কিন্তু আপনি তো ভাই নিউ কামার। তা আপনি এক্সপার্ট কেন দিয়েছেন? কেন দিয়েছি? আমাদের ওই কাজটা পাওয়ার সুবিধার্থে। কিন্তু আদৌ আপনি একজন এক্সপার্ট, কিন্তু আপনি তা-
আপনি সার্ভিস দেওয়ার পরে সে বুঝতে পারবে সে আসলে আপনি এক্সপার্ট কিনা। কিন্তু আপনি কাজ শিখছেন, কিন্তু কাজ যদি না আনতে পারেন তাহলে আপনি এক্সপার্ট না, এক্সপার্ট বা এক্সপার্ট কিছু না, সেটাকে বুঝতে পারে বুঝতে পারবে না। তো আপনার প্রোফাইলটা সেভাবে সাজাবেন, তারপরে আপনি আপনি প্রাইভেট গ্রুপে যোগদান করবেন। কোথায়? প্রাইভেট গ্রুপে। তো প্রাইভেট গ্রুপ গুলোতে সেটা আপনার লোকেশন ওয়াইজ, সেটা ইউএসএ, ইউকে, আরব আমিরাত ভালো, আরব আমিরাতের গ্রুপগুলো জয়েন হলে ভালো হয়। আরব আমিরাতে প্রচুর, বা দুবাই যেটা, বা নতুনদের জন্য আরব আমিরাত ভালোই কাজ করে। নতুন নতুন বুঝছেন, আরব আমিরাত, তারপরে আপনার মানে আপনার টার্গেট যে লোকেশন। তো ওই ওই ওয়াইস এর প্রাইভেট গ্রুপ, নট ইয়াতে কাজ করে না। আপনার প্রাইভেট গ্রুপ ছাড়া জয়েন হয়ে লাভ নাই। আপনার ইয়াতে গ্রুপে মানে নর্মাল যে গ্রুপগুলা, সেটা ফেক হয়ে থাকে। বাংলাদেশি মানুষজন নিয়ে অনেক গ্রুপে আপনার ওই ইউএসএ লোকেশন দিয়ে খোলে, কিন্তু ওতে কোনো লাভ হয় খুলে না। বসে আছে। কিন্তু প্রাইভেট গ্রুপে, হ্যাঁ প্রাইভেট গ্রুপগুলোতে যে কোনো ভাবে, এখন প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনার এই পন্থাগুলো অবলম্বন করতে হবে, যে আপনার ইউএসএ লিভস ইন দিতে হবে, ইউএস এর মতো একটা সিস্টেম থাকবে। শুধু এক, নইলে আপনি আপনার প্রাইভেট গ্রুপে ওরা অ্যাকসেপ্ট করবে না। আপনার বিজনেস, আপনি একজন বিজনেসম্যান, মানে বিভিন্ন কিছু গ্রুপে আপনার জয়েন হইতে হবে। তো জয়েন হইলেন, জয়েন হওয়া জয়েন হওয়ার পরে এখন আপনার আরো কয়েকটা, আপনি করবেন কি আরো দুই তিনটা ফেসবুক গ্রুপ, ফেসবুক ইয়া বানাবেন, প্রোফাইল। ওইরকম সেটার নাম দেবেন ওইরকম ইউএস এর এক একজনের নাম, জন, মানে ইউএস এর ক্লায়েন্টের নাম টাম এরকম। তখন আপনি মাঝে মাঝে করবেন এই গ্রুপে বিভিন্ন কমেন্টস করবেন, পোস্ট করবেন, এবং এবং ওই কমেন্টস এর রিপ্লাই গুলো দেওয়াবেন আবার আপনি নিজেই। সেটা সেটা সেই লোকগুলা দেখতে হবে ইউএস এর লেখের মতো, বা ইউএস এর প্রোফাইল এরকম ভাবে আপনার করতে হবে। যে যে প্রোফাইল গুলা মনে হয় ইউএসএ, লিভস ইন ইউএসএ, চেহারা ইউএসএ, মানে ফেক যেটা। তো তারাও ওই একই গ্রুপে জয়েন হবে। আপনি যে প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছেন তারাও একই গ্রুপে জয়েন হবে। আপনি যখন একটা কমেন্ট করবেন, সেই কমেন্টটাকে এত ভ্যালুয়েবল প্রশংসা ওরা করবে ওই ইয়াতে, আপনার কমেন্টস এর, না খুব ভালো, এই কমেন্টস গুলো আমার খুব কাজে লাগছে, মানে এরকম কিছু দেবেন যে ওই ওই গ্রুপের মেম্বার আপনার কিন্তু ওই কমেন্টস গুলো দেখবে। তো দেখার পরে দেখবেন অনেকে লাইক দেবে, লাইক যে দেবে সেই বুঝবেন আপনি তার প্রসপেক্ট সে, বা তার সাথে তারপরে আপনি তার প্রোফাইল ঘাটলেন, ঘাটার পরে তার প্রোফাইলে ওইরকম ইয়া করলেন, যে লাইক দিলেন, মেসেজ দিলেন, মেসেজ না কমেন্টস করলেন, দেখবেন এরকম ভাবে হয়ে যাবে। তো এরকম ভাবে ওইরকম হয়ে যাবে। কিন্তু আপনি প্রাইভেট গ্রুপে ঢুইকা, প্রাইভেট গ্রুপ ছাড়া মানে সাধারণ গ্রুপে ঢুইকা কোনো, ফেসবুকে ফেক, ম্যাক্সিমাম ফেক, ওগুলা কোনো কাজের আসে না। বুঝছেন ভাই? আচ্ছা, আচ্ছা। আমার মোটামুটি পাঁচ ছয়টা এরকম ফেসবুক আছে নিজেরই, নিজেই, মানে সেটা বিভিন্ন কান্ট্রির, ইংল্যান্ডের, প্লাস ইউএস এর, অস্ট্রেলিয়ার, মানে এরকম আমি করি আর কি মাঝে মাঝে। আচ্ছা। তো না আমি ঠিক আছে। আপনি রিসেন্টলি এগুলো থেকে আমি ক্লায়েন্ট পাইছি ভাই, দুইটা ক্লায়েন্ট আমার কাছে আছে এই সিস্টেমেই, আমাকে নক করছে। তো ভাই এইভাবে সিস্টেম কিছু করে নাই তো ভাই, যে প্রতিযোগিতা আপনার প্রচুর পরিমাণে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। লাস্ট আমি গ্রুপে একটা পোস্ট করছি যে আমার এত পরিমাণ মানুষ নক করে, যে এর ভিতর থেকে তো আনতে হবে। আর এখন যে 100 আউটরিচ করবে, ধরেন আমি 100 জনের মেসেজ দিলাম, বা 1 লোক 100 জন মেসেজ দিল, কিন্তু একজনের রিপ্লাই যদি না পাই, সেটা নাই পাইতে পারি, কিন্তু কেউ যদি আপনাকে মেসেজ দেয় যে আপনার থেকে সার্ভিস নেওয়ার জন্য, তাহলে আপনি বুঝবেন সেই কাজটা আপনার হয়ে গেছে, বা আপনাকে সে কাজ দিবেই আউট অফ মার্কেটে। কিন্তু ফেসবুক, ফাইবারে কিন্তু এরকম না, আপনাকে মেসেজ দিছে মানে আপনাকে কাজ দিবে না, আরো 10 জনের সাথে সে চ্যাট করতেছে। কিন্তু আউট অফ মার্কেটে এইটাই ম্যাক্সিমাম, যে আপনার সাথে চ্যাট করছে মানে কি আপনার সাথে কাজ দেওয়ার সম্ভাবনা 90%, আর 10% না হতে পারে, এরকমই। তবে আচ্ছা, আচ্ছা, লেগে থাকতে হবে ভাই, আমার প্রত্যেকটা ক্লায়েন্টের পিছনে আমি অনেক সময় দেওয়া। আমার আউট অফ মার্কেটে এই আর্নিং 4-5 মাস খুব ভালো একটা আর্নিং হচ্ছে আর কি আউট অফ মার্কেট থেকে। কিন্তু এগুলোর পিছনে আমি ভাই প্রচুর সময় দিয়েছি, প্রচুর। আমি কাজের চেয়ে ওইগুলোই বেশি সময় দিয়েছি। এখন তো কাজ মোটামুটি আপনার, কাজ তো আর ক্লাস ক্লাস নাই, প্র্যাকটিস ও নাই, কাজ ওই মানে ক্লায়েন্টের কাজ করি আর এইটাই। কিন্তু অনেক সময় দিয়েছি তাদের, দিনের পর দিন তাদের নিয়ে রিসার্চ করছি ভাই। একটানা তাদের প্রত্যেক দিন, এমনও দিন আছে 30 দিন 35 দিন একটানা আমি এ ধরনের কাজ করছি। মানে আমার মেইন মাথার ভিতরে অ্যাম্বিশনই ছিল যে আমার আজকে এই এই করতে হবে, তারপর অন্য কিছু। আমি ক্লায়েন্ট, কাজ নাই, কিন্তু কাজ নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, কিন্তু আমার এটা করতে হবে। কিন্তু আমি এখন 100% কনফিডেন্স, আমি আমার ক্লায়েন্ট আজকে, তারপর নতুন ক্লায়েন্ট পেতে আমি 1 মাস চেষ্টা করবো, নতুন করে 31 দিনের মাথায় আমি ঠিকই নতুন একটা ক্লায়েন্ট পাবো। কিন্তু ভাই 1 মাস আমার ট্রাই করতে হবে। 1 মাসের আমি 30 দিনে নাও পাইতে পারি, আর 3 মাস পরে পেলেও পেতে পারি, কিন্তু আমি কনফিডেন্স, আমি ক্লায়েন্ট আউট অফ মার্কেট থেকে পাবো। এটুকু কনফিডেন্স আমার 100% আমার আছে।
কিন্তু ভাই ওই 30 দিন 35 দিন সময় দিতে হবে না পাওয়া পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি ভাই বিষয়টা। এগুলা হচ্ছে আপনার নিজস্ব টেকনিক বলেন বা নিজস্বভাবে চিন্তা করতেছেন, প্লাস ওইভাবে আপনি এপ্লাই করে দেখতেছেন যে আসলে এভাবে কাজ করলে কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে কিনা। এইভাবে করতে, করতে আপনি কিন্তু সিস্টেমটা বুঝে ফেলছেন যে আরে এভাবে, এভাবে করলে তো আমি রেসপন্স পাচ্ছি, নক পাচ্ছি বা কমেন্টে রিপ্লাই পাচ্ছি। আ আসলে এগুলান ভাই আসলে এগুলান আসলে কেউ কাউকে আসলে ভাই শিখাইতে পারে না। চেষ্টা করতে, করতে না এগুলো শিখাইতে রিসার্চ পারবে না। বিষয়গুলো আসলে মাথায় অবশ্যই আসে। চেষ্টা করতে করতে। আমি একটু এইভাবে দেখি, হ্যাঁ এইভাবে আমি করে আমি দেখি। আমি ভাবলাম কি ভাই, ফ্রিল্যান্সিংটা তো ফেক কিছু না, এখানে তো অসৎ পথে কিছু না, চুরি নেই কিছু নেই, এখানে কাজ করব আমি, কাজ যদি করতে পারি টাকা আমাকে দেবে। আর এই সেক্টরটা তো আছে, মানুষ করতেছে, তাহলে আমার এখানে সময় দিতে আমার সমস্যা নাই, তো সময় দিলে আমার তো আসবে বেনিফিট, তাই আমি সেই আঙ্গিকে আমি সময় দিতে থাকি, সময় দিয়ে ক্লায়েন্ট খুঁজি, এটা সে করি সেটা করি, এই হচ্ছে আসল কথা। কিন্তু লেগে থাকতে হয়, মেইন কথা ভাই, এখানে দিনের পর দিন লেগে থাকতে হবে। আমার ফ্যামিলির লোকজন, আমার ওয়াইফ দেখছে যে আমি কিভাবে লেগেছিলাম, কয় কি করো না করো, কোনো কাজ নাই কিছু নাই, খালি কম্পিউটারে চাপো, এই ধরনের কথা বলতো। কিন্তু লেগে থাকতে হবে। এই বুঝতে সর্বোপরি কথা হচ্ছে ভাই, আউট অফ মার্কেটে আপনাকে সময় দিতেই হবে। আপনাকে কেউ মেসেজ দিয়ে কাজ দিবে না। আপনি 10 জনের মেসেজ দিলে 5,000 মেসেজ দিলেও যে আপনি রিপ্লাই পাবেন কোনো গ্যারান্টি নেই। এবার একজনের সাথে আপনি যদি বন্ডিং করতে পারেন অবশ্যই কাজ পাবেন। আরেকটা কাজ কি, আউট অফ মার্কেটে আপনি প্রথম যার সাথে টাকা পয়সা, আপনি মানসিকতা থাকতে হবে কিছু ফ্রি সার্ভিস দেওয়া। আপনি ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আমি যার থেকে $1,000 ইনকাম করছিলাম, তাকে সে আমাকে বলছে তুমি যদি আমাকে স্যাটিসফাই করতে পারো তাইলে আমি তোমাকে পেমেন্ট দেবো। আমি ওকে ডান, স্যাটিসফাই করতে পারে, ঠিক আছে, আমার তো এখানে নিজের টাকা খরচ করা লাগতেছে না যে তোমার অ্যাড আমি কস্ট বহন করব, আমি অ্যাড চালাই দিবো আমার টাকা দিয়া, তারপর তুমি আমাকে টাকা দিও, এমনটা নয়। সে তার টাকার সারি, কিন্তু আমি আমার পরিশ্রম দিতেছি, কিন্তু সে পরিশ্রম দিছি, পরবর্তীতে সে ঠিকই আমার পেমেন্ট করে দিছে। কারণ, এবং শুধু পেমেন্টই করে না, সে রেফার করছে তার ফ্রেন্ডেও, এমন হয়েছে, তার 2 জন ফ্রেন্ড আচ্ছা, আচ্ছা, রেফার করছে। বুঝতে তো পারছি ভাই, এরকম গ্রেট। এরকম হয়েছে। তো এই জন্য লেগে থাকতে হবে। মোট কথা যে আমাদের যারা আপনারা, আমাদের পথ প্রদর্শক যারা আছেন, আমাদের মেন্টর প্লাস সাপোর্ট টিম মেম্বাররা সবসময় বলেন যে ভাই লেগে থাকতে হবে। আপনারা আজকে আহ, সফল ফ্রিল্যান্সার, আপনাদের এই সফল ফ্রিল্যান্সার, সফল জিনিসটা শুধু সদিয়ে হয় না, এর পিছনে অনেক কাঠখড়ি পোড়াইছেন, অনেক সময় অনেক হাজার হাজার ঘন্টা ব্যয় করছেন, অনেক দিন ঘুমান নাই, এটাও আমরা জানি। কিন্তু সফল আজকে আপনার এই পজিশনে আসছেন, আপনাদের ফ্রিল্যান্স, আপনার প্রোফাইল ভারী হয়েছে, এটা 2-1 দিনে হয় নাই। আর যদি কেউ হয়েছে আমি বলবো সে মিথ্যা কথা বলে, যদি কেউ হয়েছে, কিন্তু তার ওইটার পিছনে অনেক পরিশ্রম করা লাগছে, অনেক অনেক পরিশ্রম। এটা মানুষ তো মানুষ সফল হওয়ার পরে দেখে, কিন্তু তার আগে ওইগুলো তো কারো জিজ্ঞাসা করে না, আর কারো কাছে জানতেও চায় না। এ কারণে অনেক কষ্ট করা লাগতেছে আমার প্রত্যেকটা মানুষেরই। সহজ না ফ্রিল্যান্সিং যে আসলাম, সেই অ্যাকাউন্ট খুললাম, মেসেজ দিলাম, টাকা দিলাম, শেষ। আর যারা পরিশ্রম করে না, তারা উল্টাপাল্টা এসে ফিডব্যাক দেয়, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট সম্বন্ধে আজের কথা বলে, এটা সেটা। আমার ইনস্টিটিউট সম্বন্ধে উল্টাপাল্টা গুলো আমার খুব খারাপ লাগে আর কি, যে কি ভাই এই যে এইসব কথাবার্তা। আর আরেকটা জিনিস বলি, আমার আমার পরিচিত অনেকেই আমার রেফারে ভর্তি হয় আমার আব্দুল্লাহ ভাইয়ের কাছে, আমি মেসেজ দিয়ে দেখাই, দেখেন এটা কিন্তু ভর্তি হয়েছে, আমার কাছে এসে জানতে চাই, আমার ভাই ব্রাদার বা আমার পরিচিত। আমি বলি না যে যে ভাই ভর্তি হইতে হও, এইটাই সবচেয়ে ভালো। আর আমি আরেকটা জিনিস বলি, আমি ইনকাম করতেছি ভাই, আমার দেখা দেখে এসে তুমি ইনকাম করবা পারবা এমনটা না, তুমি পরে পারবা না, পরে আমার বলবা যে তুমি এমন কোথায় ভর্তি করে দিছো, আমি তো ইনকাম করতে পারতেছি না, তুমি পারবা। কিন্তু তোমার যদি অধ্যবসায় থেকে শেখার প্রতি ভালোবাসা থাকে, সময় যদি দিতে পারো, তাহলে তুমি পাবা। আর টাকা ইনকাম করার ধান্দা নিয়ে যদি আসো, যে অমুকের ডলার পাচ্ছে আমি তো পাবোই 6 মাসের ভিতরই, ওরম কিছু হইলে দরকার নাই। আমি তাকে প্রথমেই বলি ভাই, তোমার আপনার ভর্তি হওয়ার দরকার নাই, আপনি অন্য কিছু করেন, ভালো কিছু করতে পারবেন। জি, জি। বাহ! হ্যাঁ। আপনার সাথে ভাই আমি আরেকটা একটু এড করি। আপনি যেটা বললেন যে, যে পরিশ্রম বা লেগে থাকা। আমি ভাই এটা প্রতিটা ক্লাসে, প্রতিটা সাপোর্ট ক্লাসে বা যেভাবে যার সাথে যোগাযোগ হোক, আমি সবাইকে বলি যে ভাই ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার ১ম শর্তটা হচ্ছে লেগে থাকা এবং পরিশ্রম করা। আমাদের ক্লাস এগুলো কিছুই না। এগুলো জাস্ট একটা গাইডলাইন। বাট এগুলানের প্রপার তখনই কাজে এক্স্যাক্টলি লাগবে এক্স্যাক্টলি। যখন আপনি পুরো একটা ডেডিকেশন নিয়ে এবং পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে লেগে থাকবেন এবং প্রতিনিয়তই কিন্তু দেখবেন আপনি শিখবেন। এই যে ভাই আপনি বললেন যে আপনি ১ম যে ফার্স্ট কাজটা করছেন, কনভার্সন ট্র্যাকিং আপনার তখন শুরুই হয় নাই। আপনার প্রয়োজনের হ্যাঁ, সময় কি শুরু হয় করছেন? নাই। তখন ওটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছেন, রিসার্চ করছেন, ভিডিও হুম। দেখছেন,
চেষ্টা করছেন। এই যে এইভাবে তো আসলে অ্যাকচুয়ালি শেখা। আপনি সবকিছু জানবেন না, হুম, বাট অবশ্যই অবশ্যই। এই যে চেষ্টা করতেছেন, এইভাবে করতে, করতে কিন্তু ভাই আপনি একসময় শিখে যাবেন, এক্সপার্ট হবেন। সো কারণ কি আসলে আপনি যখন যখন রিসার্চ করবেন দেখবেন আপনার মেন্টর আপনাকে সেটা শিখায় নাই বা আপনি শেখেন নাই তার কাছ থেকে, কিন্তু আপনার রিসার্চের বলে আপনি নতুন আরেকটা কিছু শিখে গেছেন। শিখে গেছেন। বিষয়টা একটা মানুষ আপনি এরকম। যার থেকে আপনি যার থেকে প্রায় 8% সেই কি বাংলাদেশের সেরা টিচার বা সে সব অঙ্ক পারে? পারে না, কিন্তু না। তারপরে তার ছাত্র হইয়াও কিন্তু তার চেয়েও মেধাবী হয়, হয় না? কিন্তু তার নিজস্ব হ্যাঁ, ক্ষমতা বলে হয় কোচিং কিন্তু করে, তাকে মেডিকেলে কে, পড়ে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাকে কিন্তু, হ্যাঁ অবশ্যই তাকে কিন্তু শিখাই দিতে হয় না, বা তাকে কেউ কিছু নিজের চেষ্টা থেকে কিন্তু সেইগুলা করে থাকে, এর আগে কিছু না। আচ্ছা, আচ্ছা, গ্রেট। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সেক্ষেত্রে লেগে থাকতে হবে, এইটাই। আপনার হচ্ছে তাহলে ভাই আমি যদি বলি যে সিক্রেট যেটা আসলে এতদিন মানুষ শোনার জন্য উদগ্রীব ছিল, তার মানে আপনি এই ২ টা মেথড সবথেকে বেশি ফলো করেন। এই যে একটা হচ্ছে আপনি না, এই দুইটা রিভিউ মেথড, এই বের দুইটা, করে। হ্যাঁ এক্স্যাক্টলি এই দুইটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। গ্রেট। খুব ভাল এই লাগছে দুইটা মেথড বিষয়টা। ভাই পরীক্ষিত, আপনারা করেন, আমিও করি, এটা এটা খুব এফেক্টিভ এবং কার্যকরী এবং আপডেট। আপনি দেখবেন যারা ওই অ্যাপসটা ইউজ করছে তাদের আপনি ফাইবারে যেমন রিভিউ দেয় 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে, ওরা এরকম রিভিউ, এবং প্রত্যেকদিন হাজার হাজার রিভিউ, প্রত্যেকদিন না, হাজার হাজার না, মানে ওইখানে হাজার হাজার রিভিউ পাবেন। প্রত্যেকদিন মিনিমাম 50টা 100টা রিভিউ মানুষ দেয় এখানে, প্রতিদিন সারা ওয়ার্ল্ডের, নট অনলি ইউএসএ ইউকে, সারা ওয়ার্ল্ডের, আপনি কোন ওয়ার্ল্ড লাগবে আপনার সেই ওয়ার্ল্ডের সব ম্যাক্সিমাম, আর ওইখানে যাবেন সব ই কমার্স বিজনেস, ম্যাক্সিমাম দুই চারটা অন্য কিছু হইতে পারে। ড্রপশিপিং মানে আপনার ই কমার্সের ভিতরেই পড়ে। তো এখানে আপনি আপডেট ওয়েবসাইট গুলো পাচ্ছেন, আপডেট যারা আপডেটের উপরে আছে তাদের পাচ্ছেন আপনি। তো সেইখান থেকে আপনি আচ্ছা, যদি প্রতিনিয়ত করতে পারেন ভাই, আমি গ্যারান্টি দিতে পারি যে ওইখান থেকে যদি আপনি প্রতিনিয়ত আপনি ওইখান থেকে যদি কাজ করেন, বা আমি যেভাবে বললাম ইউনিক ভাবে, যদি ডাইরেক্ট মেসেজে যে স্পাম হবেন, আপনি ডিরেক্ট যদি মেসেজ করেন অবশ্যই স্পাম হবেন। আপনি ওই স্পামের ভিতরে যাবেন, আপনি কমেন্টস এর ভিতরে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। আমার যেটা ইয়েতে আপনি কমেন্টস এর ভিতরে সীমাবদ্ধ থাকবেন, দেখবেন উল্টা আপনাকে মেসেজ দেবে সে, আপনার ইনবক্সে আপনি দেখবেন হুট করে এক মেসেজ দিয়ে ফেলছে যে ভাই আপনি কি সার্ভিস দেন, আপনার আপনার প্ল্যান বলেন। তো এরকম হবে, কিন্তু আপনারা দয়া করে আপনি হুট করে ওইটা করেই আপনি স্প্যামে যাইয়েন না। আর স্প্যামে গেলে স্প্যাম দুই ধরনের হয়, এক স্প্যাম হচ্ছে আপনাকে স্প্যামে দেবে, আরেক স্প্যাম হচ্ছে আপনাকে দেখাই যাবে না, এসএমএস দেখাই আপনার ইনবক্সই যাবে না। তো শুধু শুধু ওইগুলো গিয়ে আপনি পরিশ্রম করতেছেন ঠিকই, কিন্তু স্প্যাম খাইয়েন না, তাতে কোনো লাভ হবে না। আর উল্টো বলবেন যে জীবন ভাই সে লাইভ একদিন দেখাইছিল, সে ভুলভাল দেখাই গেছে। আচ্ছা, আচ্ছা। গ্রেট। আমি একটা ইউএস এর বেডি পটানোর জন্য সে ১ মাস ধরে লেগে আছি। ঠিক আছে? মানে ওর কমেন্টে পোস্ট, রিঅ্যাক্ট করেই যাচ্ছি। ও ও আপনার ওজন ফার্স্ট ওর ইনবক্সে আমি আসি। তা ওই হচ্ছে জানাইছে যে বাজেট ইস্যু ও আমাকে জানাবে। খুব রিসেন্ট জানাবে। সো আমি ওই জন্য ওর প্রোফাইলে আমি এখনো লেগে আছি। ওর নতুন পোস্টে কমেন্ট করতেছি, লাইক করতেছি যে রিলেটেড। আসলে আমি এসব করতেছি কারণ ওর ফেসে যেন, ওর মাথায় যেন আমার নামটা যেন ঘোরে যে না এরকম একটা ব্যক্তি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনার আগে বুঝাইতে হবে যে আপনি তার প্রোডাক্ট সম্বন্ধে অবগত, সেটা কমেন্টস এর মাধ্যমে বা লাইক কমেন্টস এর মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, মানে লাইকের মাধ্যমে, নট ইনবক্স, ইনবক্সে আপনি যাবেন না কখনোই। বা আপনারা যাদেরকে আমাদের আমার থেকে যারা জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, ইনবক্সে যাবেন না। ইনবক্সে গেলে কখনোই সেটা ফলপ্রসূ হবেন না, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার লক্ষ্য অর্জিত হবে না। কাজে ইনবক্সে যাবেন না, কখনোই যাওয়ার চেষ্টা করবেন না প্রাথমিকভাবে। আপনি কমেন্টসে আপনার লক্ষ্য নির্ধারণ করবেন, কমেন্টসে আপনি তার যদি কোনো পেন পয়েন্ট থাকে সেটা সলিউশন সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। আহ, মানে সলিউশন সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। আর ফ্রিতে কিছু তাকে টিপস দেওয়ার চেষ্টা করবেন ফ্রিতে, যে আপনি যদি ভাবেন যে দূর আমার কাছে আসুক, আমি ইনবক্সে তাকে, ইনবক্সে আসবে, তার সাথে আমি বলবো এই সমস্যা, সে বাধ্য হয়ে আমাকে কাজ দেবে তার সমস্যা সমাধান করার জন্য, এরকম কিছু না ভাই। তার অনেক লোক আছে, সে একজন বিজনেসম্যান, তার অনেক অনেক লোকজন আছে এই কাজ করার জন্য, আপনার চেয়ে আরো এক্সপার্ট লেভেলের। কাজে আপনি 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 যতটুকু জানেন বা আপনি যদি পেন পয়েন্ট বের করতে পারেন, তাহলে ওই কমেন্টসে আপনি পেন পয়েন্ট গুলোর সলিউশন দিবেন, দেখবেন আপনার প্রতি একটা তার দুর্বলতা কাজ করে, যদি আপনি সঠিক ওয়েতে সঠিক পেইন পয়েন্টের সলিউশন আপনি কমেন্টসে দিতে পারেন, তার যদি থেকেই থাকে। আর যেটা বলছি, তার ওয়েবসাইটে পেইন পয়েন্ট বের করার জন্য আপনি কই যাবেন? চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটি বেটারে বলবেন যে এখানে পেইন পয়েন্ট কি কি আছে তুই বল, বাংলায় লিখে দেবেন ডিরেক্ট। ও দেখবেন সুন্দর করে আপনাকে বাংলায় দিবে, বাংলাটা আপনি ট্রান্সলেট করে তারপরে দিয়ে দিবেন। আমরা যারা বাঙালি আছি বাংলায় তো পারি না,
আমি তো মিটিং বাই করতে পারি না যদিও, মানে ক্লায়েন্টের সাথে। এক ক্লায়েন্টের সাথে মিটিং প্রথমে একজন দিয়ে করাইছি, সেটা বলি একটু গল্প। এখন প্রথম ক্লায়েন্টে আমি সাহস পাইনি যে তার সাথে কথা বলতে, পরবর্তীতে তার সাথে আমি আমি নিজেই করব, আমি মন স্থির করছি। এখন আমি আমার মতো করে যেমনটা লাগে তেমনটা শুরু করছি। এখন ক্লায়েন্ট আমার খুব সাপোর্ট করতেছে। এখন তার কথা আমি যদি না শুনি, সে 3 বার কয় যে এইটা এইটা এইটা, পরে আমি বুঝতে পারি, বুঝছেন, তার ভয়েস। পর দিন শেষে আমি বললাম যে ভাই আমি তো বাংলাদেশি লোক, আমি আমি কিন্তু ইংরেজিতে বলতে পারি না, আমাকে হেল্প করার জন্য তোমাকে ধন্যবাদ। কয় না না, তুমি তো অনেক ভালো কথা বলছো, আহ তোমরা কিভাবে 2টা ভাষা তুমি পারো? আমরা তো এক ভাষাই পারি, ইংরেজি, এছাড়া তো আর কোনো ভাষা পারি না। ইভেন আমার আরো ক্লায়েন্ট আছে, এক ক্লায়েন্ট সে ভাই স্প্যানিশ, সে ইংরেজি বলতে পারে না। আমি বলছি তুমি মিটিং এ আসো। আমি তো নিজে মিটিংটা একটু দুর্বল, মিটিং একটু এড়াই চলি। বলে মিটিং, আমি তারপরে বলছি মিটিং এ আসো। পরে বলতেছে না না, আমি মিটিং এ আসতে পারবো না, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমি তোমার সাথে ট্রান্সলেট করে কথা বলি। বুঝছেন, তা এরকম এটা কোনো ইসের কিছু না, ট্রান্সলেট ট্রান্সলেট তো আমরাও বলি, ও বলে আমাদের মতোই, তা ও আর আমি সেম। ওর ভাষা বাংলা, আমার ভাষা বাংলা, ওর ভাষা স্প্যানিশ। আচ্ছা, আরেক আচ্ছা। ক্লায়েন্টের এই সাথে এই যে এক এক ক্লায়েন্টের সাথে আমি বলি গল্প। এক ক্লায়েন্টের সাথে হ্যাঁ, আমার ভাই 600 শিওর ইউরোর বলেন। সাথে 600 ইউরোর সাথে কথাবার্তা, তো সে আমাকে 200 ইউরো আমাকে দিছে। সে ভাই ফাইবার টাইবার সম্বন্ধে কিছু জানে না। ফাইবারে তার অ্যাকাউন্ট খোলাই মোলাই, পরে আমি ফাইবারে পেমেন্ট নিয়েছিলাম। তো ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রবলেম। তা আমি বলছি তোমার ওয়েবসাইটে আমি কি কাজ করব? বলে না, আমি যার দিয়ে প্রথমে করাইছি তুমি একটু বলে দাও কি কি করতে হবে। পরে আমি দিছি, ও বলছে আমার যে ডেভেলপার সে বলছে 15-20 দিন সময় লাগবে। আমি বলছি, ঠিক আছে, তুমি আমাকে পেমেন্ট দিছোই, তো 15 দিন। ওর কি সমস্যা দেখেন, আমার যে ক্লায়েন্ট, সে বাড়ি কিন্তু ইউএসএ, ইউকে তে, ইউনাইটেড কিংডম বাড়ি। সে ভাই সে কিচ্ছু পারে না, সে কিছু খুলতে টলতে কিছু পারে না, কোনো ওয়েবসাইট। তারে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন খোলাইছি, বুঝছেন ভাই, ওয়েস্টার্ন ইউনিয়ন খুলেছি, প্রত্যেকটা ওয়েস্টার্ন ইউনিয়ন আমি নিজেও খুলিনি, কিন্তু আমি ক্লায়েন্টে ঠিকই খোলাইতে সাহায্য করছি। ক্লায়েন্ট আমাকে স্ক্রিনশট দিছে ওয়েস্টার্ন ইউনিয়নের সিস্টেম যেটা। তারপরে ওরে আমি আহ, ইয়া কি বলে এটা, ফাইবার অ্যাকাউন্ট খোলাইছি, প্রত্যেকটা স্টেপ। বায়ার অ্যাকাউন্ট তো, আমি তো সেলার অ্যাকাউন্ট, বায়ার অ্যাকাউন্ট তো জীবনে খুলি নেই। আর আমার অ্যাকাউন্ট তো আমি জীবনে বললাম আপনাকে, আমি না বুঝে আমার ফাইবার অ্যাকাউন্ট খুলছি। এখন আমার যদি বলে যে ভাই আপনি তো অনেকদিন কাজ করেন ফাইবার অ্যাকাউন্ট, আমার একটু শিখাই দেন ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলে, আমি ভাই খুলতে পারবো না। কারণ কি, আমি ভাই জীবনে একবার খুলছি, না বুঝে ফাইবার অ্যাকাউন্ট খুলছি, এই জন্য আমার কিছু মনে নাই। আর তো দ্বিতীয়বার খোলা লাগে নাই, কারণ আমার অ্যাকাউন্ট রিজার্ভ হয়ও নাই, আর আমি দ্বিতীয়বার চেষ্টাও করি নাই। এখন ক্লায়েন্টে ঠিকই আমি খুলে দিছি, ক্লায়েন্ট আমাকে এডুকেশন দেবে, সেটা আমার স্ক্রিনশট দিয়ে আমার বলতেছে ভাই এডুকেশনের এখানে আমি কি কি লাগবো। আমি বলছি তুমি কি পড়াশোনা করছো সেইটা এখানে দাও, মানে ওইখানে পরে দেওয়াই দিছি। তো এই হলো অবস্থা। তো ওই ক্লায়েন্ট আবার কানে শোনে না আবার, বুঝছেন। আমি বললাম তুমি কি ইয়াতে আসো, আমাকে গুগল মিটে আসো, আমি তোমাকে করে দিচ্ছি। এখন কয় কি আমি কানে শুনি না। আবার তাই নিয়ে ভাই কাজ করছি, কানে শুনি না, শুধু স্ক্রিনশট দিয়ে দিয়া। তো এরকম অনেক হয়, মজারও ঘটনা হয়, আবার সমস্যায় পড়ছি এমন না, সমস্যাও আছে, বিভিন্ন কিছু মিলেই ভাই এভাবে চলতেছে। তবে সর্বোপরি একটা কথা হচ্ছে, আউট অফ মার্কেটে বা ফ্রিল্যান্স, শুধু আউট অফ মার্কেট না, ফ্রিল্যান্স এটা ধৈর্যের বিষয় আর লেগে থাকার বিষয়। তবে আপনি লেগে থাকলে আপনি সফল, সফলের কোনো শেষ নাই, সফলের কোনো সংজ্ঞা নাই। তবে আপনি কিছু না কিছু হলেও আপনি বিমুখ হবেন না। মানে কিছু হলেও আপনি আপনার স্বপ্ন কিছুটা পূরণ হলে হবে, কিন্তু সফলতা তো আর একেবারে সহজ কিছু না, ওইটা অনেক দূরে। যেমন আমাদের ইনকাম হয়েছে ঠিক আছে 4-5 ডলার, কিন্তু সফলতা এখনো হইতে পারিনি। যেমন আমি যার সাথে কথা বলতেছি, সে সফলের সফল সফল একজন ফ্রিল্যান্সার, ফয়সাল না, ভাই, না কিন্তু ভাই, কি যে বলেন। তাদের কাছে যেতে হলে আমাদের অনেক কাঠখড় পোড়াইতে হবে। আমরা যখন শুরু করি তখন তারা তখন এক্সপার্ট, আর আমরা তখন শুরু করি। আরেকটা জিনিস কি, ফ্রিল্যান্সিং, এই যে আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে আরো একটা কথা না বললে হয় না। আমাদের ইনস্টিটিউট আসলে কাদের জন্য? আমার মতো মানুষের জন্য। আমি শুধু ওই ফ্রিল্যান্সিং ই জানতাম, ডিজিটাল মার্কেটিং কি সেটা আমি জানতাম না। তো এই সময় এই যে আমাদের মতো যারা বেসিক কিছু বুঝে না তাদের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং, এটা একবার জিরো থেকে আমি এখান থেকে শিখছি আর কি, জিরো থেকে। আমি এখনো আমার ল্যাপটপের, আমি আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ জানি, কিন্তু ল্যাপটপের যে ফাংশন এগুলো আমি অন্যের হেল্প নিই যদি কোনো প্রয়োজন হয়। তো এই জন্য অনেকে এই সেদিনকে আমার এক ভাই আমাকে বলছে যে আমার দ্বারা হবে না, আমি মোবাইল টোবাইল চালাইতে পারি না, আমি যদি এখানে ভর্তি হই তাহলে আমার দ্বারা এসব কাজ করা সম্ভব না। আমি বলছি, কেন? কয়, তোরা তো মোবাইল, আমার বলতেছে তুই তো মোবাইল চালাইতে পারোস, আমি তো তাও পারি না,
আহ, এই অবস্থা, আমি কিভাবে শিখবো? আমি বলছি, তোর জন্যই তো এই ইনস্টিটিউট, তুই পারস না কিছু, তোর জন্যই তো ডিএমএলসি যাইতে হবে। কয় কেন? কই ওইখানে গেলে তুই শিখতে পারবি, তুই তোর কিছু পারা লাগবে না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে। কারণ তারে আমি 100% সাজেশন কেন করছি, কারণ সে আমার এক খুব কাছের লোক, এ কারণে। আর যদি একটু দূরের লোক হইতো তাহলে আমি আবার ডিএমএলসি সাজেশন করতাম না। কেন করতাম না ভাই? আপনার, তার কারণ আপনার প্রতি আমার কনফিডেন্স নাই, আপনি আমার পরিচিত না। এখন আপনার যদি ইচ্ছা হয়, ভালো লাগে, আপনার যদি আপনার যদি শ্রম দেওয়ার বা পরিশ্রম করার মন মানসিকতা থাকে, তাহলে আপনি যাবেন। তা নাহলে আপনি ডিএমএলসি আপনার যাওয়ার দরকার নাই। যাই আপনি 2 দিন শিখে ক্লাস করবেন না, এরকম আমার পরিচিত হয়েছে ভাই, বুঝছেন? আমারই কাছের লোকই, বা কাছের বলতে পরিচিত লোক, সে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে আর ক্লাস টাস করে নাই, এরকমও হয়েছে। আব্দুল ভাইয়ের কাছেই ভর্তি হয়েছে, এরকম হয়েছে, অনেকেই হয়েছে আর কি। এই জন্য সবাইরে আমি ডিরেক্ট বলি না যে ভাই ডিএম ভর্তি হও, ভর্তি হইলে যে টাকা ইনকাম করতে পারবো 6 মাসের ভিতরে, এরকম আমি বলি না। আরে আদৌ তো ভাই সম্ভব না 6 মাসের ভিতরে। 6 মাস কি, 1 বছর, জি। 2 বছর ভিতরে তো সম্ভব না যদি পরিশ্রম না করে কেউ। আবার কারো যদি ওইরকম পাওয়ারফুল কনফিডেন্স থাকে বা পরিশ্রম লেভেল হাই থাকে, সে কিন্তু ভাই ওই কাজ করা অবস্থায় পারবে আমাদের ওই ইয়া ভাইয়ের মতো। ওই কি জানি ভাই নামটা, ওই যে আমাদের এখনো তো ক্লাস করতেছে, গত লাইভের আগের লাইভ, এর নামটা ভুলে ইমরান গেছি। ইমরান সুমন ভাই। ইমরান ভাই, ইমরান ভাই। হ্যাঁ, ইমরান সুমন ভাই আমার সাথে কথা হয় মাঝে মাঝেই। তো ইমরান সুমন ভাই ঠিকই তো পাচ্ছে। সে এরকম, কারণ তার আহ, আহ, কাজ করার লেভেল হাই, তো ওইরকম যদি কেউ পারে তাহলে অবশ্যই সে কাজ করার ভিতরে পাবে। আপনাকে জি। তো এরকম আর কি, এরকমটাই। যাক ভাই, আপনার অসাধারণ এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করলেন। আজকের কি বলবো, আমি মানে চিন্তা করতেছি যে আমাদের প্রতিষ্ঠানে এত ট্যালেন্টেড লোকগুলা কত, মানে কিভাবে এরা এত ট্যালেন্টেড। ঠিক আছে, সত্যি কথা ভাই, আমি নিজেই অবাক হচ্ছি। এটা ঠিক যে আমরা ভাই যখন মার্কেট প্লেসে নামছি তখন কিন্তু ভাই মার্কেট প্লেসের অবস্থা অনেকটা ভালো ছিল। এই জন্য দেখা গেছে যে ভাই আমরা মার্কেট প্লেস নির্ভরটা বেশি। আর আমাদের প্রোফাইলটা একটা যেহেতু লেভেল 2 লেভেল পর্যন্ত চলে আসছে, তো দেখা যাচ্ছে এক্স্যাক্টলি। ভাই আপনারা যেরকম এখন আউট অফ এ যে স্ট্রাগলটা করতেছেন, এটা ভাই সত্যি আমরা করি নাই, সত্যি আমরা করি নাই। তো এই দিক দিয়ে ভাই আমি এক্স্যাক্টলি। অবশ্যই বলতে পারি যে আপনাদের যে আউট অফ এ মার্কেট প্লেসের উপর যে ভাই এক্সপেরিয়েন্সটা অর্জন হয়েছে, সত্যি ভাই অভিভূত। আমার আমার নিজেরও হয় নাই, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। এই যে রিসেন্ট যে লাইভ গুলো আপনাদের সাথে আসতেছি, এবং আমি অবাক লাগতেছি যে আপনারা কতটা পরিশ্রমী এবং কতটা ধৈর্যশীল ব্যক্তি হলে মানে এতটা একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য এতটা যে ধৈর্য দিয়ে যে আহ, লেগে আছেন, এটা ভাই যাত্রার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ভাই সম্ভব না। না, আমরা মনে করি অবশ্যই ভাই, এখানে 100% ভাই, আউট অফ মার্কেটের ক্লায়েন্ট অত্যন্ত ধৈর্য ভাই, এটা এক সহজ বিষয় না, এটা মোটেই সহজ বিষয় না। এটা ভাই আমি বুঝতে পারছি। এটা নতুন করে আমাকে বলতে হবে না একটু। তো ভাই আমি সবাইকে উদ্দেশ্যে বলি যে আপনার ব্যাচের একজন পারতেছে বা দুইজন পারতেছে, আপনি পাচ্ছেন না কেন? তার মানে বুঝতে হবে যে আমার ভেতর কিছু ল্যাকিংস আছে, কিছু গ্যাপ আছে। আমি গত 6 মাস যেভাবে চলছি, তার মানে আমার একটু প্যাটার্নটা বা আমার একটু কৌশলটা একটু অন্যভাবে ট্রাই করতে হবে। সো আমরা করি কি ভাই, যে মার্কেট প্লেসে নামার পর 1-2 মাস একটু খুব একটু ট্রাই করি, যখন দেখি ভালো ইনপুট আসতেছে না বা আউটপুট আসতেছে না, আমরা ছেড়ে দেই গা ছাড়া ভাব। সেই যে ছেড়ে হম। দিলেন, লেগে থাকলেন না, তার মানে এই যে আপনার 6 মাস ক্লাস করলেন, চেষ্টা করলেন, এগুলো সব কিন্তু বেথা চলে যাবে। তো আপনি চেষ্টা করতে থাকেন, লেগে থাকেন, একটা বিষয় রিসার্চ করতে থাকেন, দেখেন আপনি কিন্তু রাস্তা আস্তে 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 খুঁজে পাবেন। এই যে ভাই আপনি যে ওয়ে আর বললেন, হ্যাঁ, জি জি, সুমন ভাই আরেকটা কথা একটা বলি ওয়ে যে আরেকটা ভাই, হ্যাঁ, হ্যাঁ, আপনার বলেন শুনি। আরেকটা বলি যে আপনার ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্টরা কতটা চতুর। আমার একটা ক্লায়েন্ট আমি পেয়েছিলাম আপনার $378 একটা জিএমসি গুগল মার্চেন্ট সেন্টার আচ্ছা, কাজের জন্য, বুঝছেন? তো আমাকে লিজা আপু অনেক হেল্প করছিল অ্যাপ্রুভের ব্যাপারে। তো ওই ক্লায়েন্ট আমাকে নাকি 2-3 মাস যাবত আমারই ফলো করতেছে। তো আপনি সে তার বাড়ি ইউনাইটেড কিংডম। তো সে নাকি লিঙ্কডইনে, আমি তাকে বললাম যে তুমি আমাকে কিভাবে চেনো? আমি তোমাকে আরো আগে থেকেই ফিউ মান্থ, মানে এরকম ইংরেজিতে বলছে যে ফিউ মান্থ অ্যাগো, মানে কিছু মাস আগে থেকে তোমাকে আমি 2 ফলো মাস মানে করতেছি। ১ মাসের বেশি। 2 মাস 3 মাস এরকম হ্যাঁ, হতে এক পারে। এক তা আমি এরকম 2-3 মাস এরকম বলছে। তা আপনি চিন্তা করেন, তা আমরা, সে আপনাকে টাকা দিয়ে দেবে, তাহলে শুধু শুধু দেবে না, আপনার সম্বন্ধে তার একটা অগাধ
জ্ঞান জ্ঞানটা নিবে সেটা কিভাবে নেবে? আপনার প্রোফাইল থেকে। আপনার প্রোফাইলটা আপনার অ্যাক্টিভ কিনা, আপনি প্রোফাইলটা খুলে তো বসে আসেননি, বসে থাকলে চলবে না। আপনি ভাবলেন যে আপনার আব্দুল্লাহ ভাই প্রথম ক্লাসে আমাদের তো অ্যাকাউন্ট খুলতে বলছিল, ভাই আমি খুলে আমি জমা দিয়ে দিছি, কিন্তু ভাই 6 মাস হয়ে গেছে আপনার ওই প্রোফাইলের কোনো আপডেট নাই। তার মানে আপনার ক্লায়েন্ট বা আপনার যে প্রসপেক্ট আপনার আশেপাশেই আছে, কিন্তু আপনার প্রোফাইলে এসে দেখলো ভাই আপনার প্রোফাইলে কোনো আপডেট নাই, আপনার প্রোফাইলে কোনো পোস্ট নাই, আপনার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু নাই। তাহলে আপনার যদি কেউ লাইক দেয় বা কোনো কেউ শেয়ার করে, তাহলে আপনাকে কি, আপনার সম্বন্ধে ফিডব্যাক তার কি হবে বলেন? ভাই ফিডব্যাকটা তো জিরো হয়ে যাবে না ওইখানেই। জি, জি, জি। বুঝতে পারছি। অবশ্যই আপনার ফলো আপে থাকতে হবে, আচ্ছা, আপনার ওখানে থাকতে হবে যে কেন, কেন আহ, মানে কেন আমাকে ক্লায়েন্টরা আমাকে মেসেজ করবে, নিশ্চয়ই আপনার সেরকম ভাবে আপনার প্রোফাইলটা অপটিমাইজ থাকতে হবে, সবচেয়ে বড় কথা। আচ্ছা। ভাই আমি প্রত্যেক পর্বে আসবো। তার আগে আমি সবথেকে মোস্ট ডিমান্ডিং একটা প্রশ্ন করতে চাচ্ছি। এ পর্যন্ত আউট অফ মার্কেট প্লেস মিলে টোটাল আপনার নেট নিট ইনকামটা কত? এটা যদি বলতেন আমার এবং আপনার বেস্ট আমি বেস্ট নাম্বারটা কত? যদি একটু বলতেন। আমার 30 অন ব্যাচ, বুঝছেন, 31 ব্যাচের স্টুডেন্ট আমি, 30। 30 অন ব্যাচ। আর আমার ইনকামটা অতটা মনে নাই, তবে 4 থেকে 5 হাজার, 5 হাজার এর ভিতরে হবে। আচ্ছা, আচ্ছা। ৪ থেকে ৫,০০০ গ্রেট। তো আ ভালো পরিমাণ একটা অ্যামাউন্টে আপনি জেনারেট করতে পারছেন ভাই। ইনশাআল্লাহ আরো দোয়া থাকবে। আরো ভালো পরিমাণ আপনার ইনকাম হোক। আর ফাইবার বিষয়টা যেহেতু আপনি খুব রিসেন্টলি নমিনেটেড হয়ে গেছেন অলরেডি, লেভেল হ্যাঁ, পাবেন। ফাইবারে আমি ইনশাআল্লাহ ওই এক্স্যাক্টলি ফাইবারে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওইখানেও একটা ভালো পরিমাণ আপনি অ্যামাউন্ট ইনশাআল্লাহ পাবেন এবং আমার একটা ছোট্ট সাজেশন থাকবে যে 20% লস হোক আপনি ক্লায়েন্টকে একটু আ মার্কেট মার্কেটে আনবেন এবং চেষ্টা করবেন ভাই একটা ক্লায়েন্টের থেকে মিনিমাম ২ টা করে অর্ডার নেওয়া। এটা হলে কি যে আপনার রিভিউ বাড়বে প্লাস হচ্ছে আপনার রিপিটেড বায়ার নামে কিন্তু একটা স্কোর আছে। এই স্কোরটাও কিন্তু আপনার একটা কাজে দিবে। সো একটা ক্লায়েন্টের সাথে একটা ডিল হইছে ধরেন $১০০। আপনি ক্লায়েন্টকে বলবেন যে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হচ্ছে আ $৮০ এ আমি সার্ভিসটা দিব। তুমি আমার মার্কেট প্লেসে দাও। আমি ২ টা করে ইনভয়েস পাঠাচ্ছি। ৪০-৪০ আপনি $20 লস করেন।" আমি এরকম দেখছি। আমার একটা কানাডা ক্লায়েন্ট, সে আমার Facebook এ যুক্ত আছে। ওর থেকে আমি ৭ থেকে ৮ টা অর্ডার নিছি। শুধু আমার Facebook এ থাকে। ধরেন ওর সাথে আমার কাজের ডিল হইছে $১৫০। ওকে আমি অফার করছি, "আচ্ছা আমি কাজটা কিন্তু তোমাকে ১৬০ এ করে দিব। বাট আমি ২ টা অফার পাঠাবো ৬০-৬০ করে।" ও বলে, "আচ্ছা ঠিক আছে দাও।" কারণ একটা ক্লায়েন্ট যখন আপনাকে মার্কেট প্লেসে অর্ডার করতে যাবে ভাই, ওর থেকেও কিন্তু একটা সার্ভিস ফি কাটে। সো আমার ক্লায়েন্টের সাথে চুক্তি হলো $১৫০। আমি যদি এখন ক্লায়েন্টকে অফারও পাঠাই $১৫০, তার মানে কি মূল টাকার সাথে আরো ৫ বা $১০ সার্ভিস ফি এড হবে। তখন কিন্তু ক্লায়েন্টটা কিন্তু মন খারাপ করবে বা ওই কিন্তু কমফোর্ট ফিল করবে না এক্স্যাক্টলি। মার্কেট প্লেসে অর্ডারটা দেওয়ার পর। সে মনে করবে যে আমার $৫-১০ সেভ হলেও তো ভালো। সো এই কারণে করি কি ওর সাথে আমার যে চুক্তিটা হয় তার থেকে আমি $৫-১০ তাকে অফার করি যে তুমি আমাকে মার্কেট প্লেসে দাও। এতে হবে কি যে একটা ২ টা রিভিউ বাড়বে, আমার একটু লস হোক। দেখা যাবে এই এই এতটুক লস আমার পরবর্তী একটা কাজ পাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়ায় দিবে। সো এই প্রসেস গুলো আপনারা ফলো করতে পারেন এবং ইনশাআল্লাহ এই কষ্ট করে যদি লেভেল 1 বা লেভেল 2 তে আপনি নিয়ে যাইতে পারেন, তখন মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক করবে। লেভেল 1 পাইলে ভাই আপনি প্রমোটেড পাবেন, আপনি প্রমোটেড গিগ ওপেন করবেন না, আজকে। অবশ্যই আমি, হ্যাঁ হ্যাঁ, আমি আমি আজকে আমি আমাদের এটাই। হ্যাঁ, আজকে সম্ভবত আমাদের একজন ওই যে গতকাল লেভেল পাইছে হচ্ছে মুরাদ নামে একটা আমার পাশের জেলা লালমনিরহাটে। সে প্রমোটেডটা অন করলো। তা লেভেল পাওয়ার পর কিন্তু প্রোফাইলটা একটু বুস্ট বুস্ট করে, গিগও একটু র‍্যাংক করে। সো এই সময় যারা লেভেল পাবেন ভাই একটু প্রচুর অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। কোনো বায়ার যেন মিস না হয়। রিপ্লে যত তাড়াতাড়ি হয় এটা সম্ভব। ঠিক আছে ভাই, আমি লাইভটা বেশি দীর্ঘায়িত করব না। আমাদের অলমোস্ট ১ ঘন্টা ২০ মিনিটের মতো চলে গেছে। আমি শুধু আপনি যা কথাগুলো বললেন আসলে এটা দীর্ঘদিনের একটা পরিশ্রম, ডেডিকেশনের বিষয়। এটা আসলে এতটুক সামারি যদি কেউ ফলো করে যদি চেষ্টা করতে থাকে, ইনশাআল্লাহ পরিশ্রম তাকে বিফল করবে না। লাইভ আমি বেশি দীর্ঘ করব না। সে শুধু
আমি একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে ভাই যে কমিউনিকেশন বিষয়টা একটু বলেন, বা অনেকে বলে যে ভাই আমি ইংরেজি কম পারি, কমিউনিকেশন কিভাবে করব? মানে আপনি কমিউনিকেশন কি সিস্টেমে করেন, কি কি টুলস ইউজ করেন, কতটা ইফেক্টিভ হচ্ছে কিনা, এটা যদি একটু আইডিয়া দিতেন। এখন কমিউনিকেশন বিষয়টা আপনি আপনার এক্সপিরিয়েন্স, এটা কি আপনার কাজের এক্সপিরিয়েন্স থেকে আপনি বলবেন। আপনি তার জন্য কি করতে পারতেছেন বা আপনার প্ল্যানটা কি। মূলত সে আপনার প্ল্যানটাই জানতে চাবে, যে আপনি মেইন গোলটা হচ্ছে, সে যদি ই কমার্স হয় তার সেলস, সার্ভিস হলে তার লিডস। এখন আপনি সেলস এর জন্য আপনার কি কি পদক্ষেপ নেবেন সেগুলোই তাকে আপনি জাস্ট জানাবেন। এবং লিডের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন, কোন অ্যাড চালাবেন, কত সময় নেবেন, কত ডলার ইনভেস্ট করবেন, এই যে এগুলোই সে জানতে চাইবে। এবং তাকে এইগুলো যদি আপনি টেকনিক্যালি অন বাই অন যদি তাকে বলেন, এইটাই কম। এছাড়া ওরা তো এক্সট্রা কথা বলার লোক না, আর এক্সট্রা রিপ্লাই দেওয়ার সময় ওদের থাকে না। ও আপনার কাছে ফার্স্টে জিজ্ঞেস করবে তোমার সার্ভিস কি, এবং তুমি তোমার সার্ভিস সম্বন্ধে আমাকে জানাও। এটাই হবে তার, দেখবেন আউট অফ মার্কেটে বা অন্য কিছু, যে এইটাই তার কোশ্চেন। তখন আপনি ওর কাছ থেকে বললেন যে তা তোমার ওয়েবসাইটটা দাও আমি দেখি। তো ওয়েবসাইটটা যদি সে আপনি অবশ্যই আপনাকে দিবে। তো ওয়েবসাইটটা আপনি দেখলেন, দেখার পরে তার ওয়েবসাইটের সম্বন্ধে যদি কোনো ইয়া থাকে আপনি বললেন, বলার পরে তার প্রোডাক্ট সম্বন্ধে আপনি একটু ধারণা নিলেন। পরবর্তীতে আপনি তাকে ওই ওই ভিতরে আপনি তার প্ল্যান বলবেন, যে তোমার বাজেট সম্বন্ধে আলোচনা করবেন। বাজেট, তারপরে ও কতদিন অ্যাড রান করতে চায়, প্লাস ওর পার যদি একের অধিক অ্যাড রান করতে চায় কিনা সেটার সম্বন্ধেও তার অবগত করবেন। মোটামুটি আপনার কাজ করতে বা আপনি একটা ভালো রেজাল্ট আনতে, আপনি তো জানেন যে আপনার অ্যাডে ভালো রেজাল্ট করতে আপনার কয়দিন অ্যাড রান করলে আপনার দিক থেকে সুবিধা হয়। তো আপনি সেইগুলা বলবেন। পরবর্তীতে আপনার সাথে সে সহমত না হইতে পারে, যে আমার বাজেট কম, আমার এইটা কম, আমার এতদিন পারবো না, আমার সেলস আগে লাগবে। এখন সেক্ষেত্রে আপনি তো গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু আপনি আপনার যে ফানেল, সেই ফানেল ওয়াইজ তার সাথে কথা বলবেন। এখন ফানেল ওয়াইজ যদি তাকে চেষ্টা করবেন তাকে আপনার মতো করে, আপনার ফানেল অনুযায়ী তাকে কনভার্ট করার। কারণ কি, আপনার যদি বাজেট যদি ক্লায়েন্ট কম দেয়, তাহলে আপনি জীবনের রেজাল্ট আনতে পারবেন না সব কোনো কোনো বিজনেসে। কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাজেট। যে আপনার ইউএস এর মতো মার্কেট প্লেসে তখন আপনি বলবেন যে দেখো তোমার বাজেটটা এরকম, তো ওর কতগুলো কম্পিউটার আপনি সাজাবেন, বা ওর কতগুলো কম্পিউটার ওয়েবসাইট যেগুলো ফার্স্ট পেজে আসে, তো কম্পিউটার বলবেন যে দেখো তোমার কম্পিউটাররা এইটা করতেছে, তোমার কম্পিউটার তো আগাই যাচ্ছে, ওরা তো এরকম ফার্স্ট পেজে, ওদের কিওয়ার্ড সার্চ দিলে ফার্স্ট পেজে আসে, তোমারটা তো আসবে না। তুমি যদি এত কম স্পেন্ড করো তাহলে তোমারটা তো আসবে না, তুমি যদি এইটা এইটা না করো তাহলে তোমারটা আসবে না। তাহলে তোমারটা নিশ্চয়ই যদি না আসে তাহলে তুমি সেলস পাবা। তুমি যদি সারা বছর অ্যাড রান করো কম বাজেট দিয়া বা এটা দিয়া, তাহলে তোমার এরকম আসবে, তো ওদেরটা আসবে তোমারটা আসবে না, তাহলে তো কিভাবে কি হবে। তো ওরে এরকম মানে পরীক্ষিত প্র্যাকটিক্যালি যদি বোঝানো যায়, তাহলে বাজেট নিয়েও সমস্যা হবে না, আর সময় নিয়েও সমস্যা হবে না। আর ম্যাক্সিমাম 1 মাসের একটা প্ল্যান নেওয়া উচিত। আমি মনে করি যে 1 মাসের, যে 7 দিন 8 দিনের প্ল্যান নিয়ে অ্যাডস থেকে সেলস আইনে দেওয়া, এটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় আমার যেটা মনে হয়। যে মিনিমাম গুগল অ্যাড যদি হয় বা ফেসবুক অ্যাডস, মিনিমাম 1 মাসের। কারণ প্রথমে যদি ওয়েবসাইট যদি নতুন হয়, আর তার কনভার্সন ট্র্যাকিং যা আছে এগুলো সেট আপ করা আছে কিনা, মানে আপনার ভালো রেজাল্ট করার জন্য আপনি তো ভালো জানেন যে কি কি জানা দরকার, কি কি থাকা দরকার, এগুলো তার থেকে আদায় করে নেবেন সিস্টেমে প্র্যাকটিক্যালি। বাজেট, বিশেষ করে বাজেটের সমস্যা ছাড়া আর বেশি কিছু সমস্যা ওদের থাকে না। এখন বাজেটের সমস্যা থাকলে ওই রকম বলবেন যে তোমার কম্পিউটার কিরকম করে, তোমার কম্পিউটার আগাই যাচ্ছে। তখন দেখবেন ও তো ওর মাথায় কাজ করবে, আসলেই তো আমার তো কম্পিউটার আছে, আমার তো হিউজ কম্পিউটার, তারা তো এটা করতেছে, তাহলে আমার তো বাজেট বাড়ানো দরকার। তখন সে যদি আসলে ব্যবসা করতে চায় এবং এটা হয়ে যায়, এটা সে ঠিকই আপনার কথা মেনে নিবে। এবং 1 মাসের একটা প্ল্যান তাকে ধরাই দিবেন, যে আমি এইটা করব সেইটা করব। আপনি আপনি যদি বলেন এরকম যে আমি ভাই 1 মাস কাজ করব, আপনার সেলস এনে দেবো, আমি চেষ্টা করবো, তাহলে কিন্তু সে দেখবেন হ্যাঁ হ্যাঁ এরকম বলবে। কিন্তু আপনাকে তাকে বলতে হবে যে আমি 15 দিন এটা করব, 10 দিন এটা করব, আমার এটার পর সেটা করতে হবে, আমার ট্র্যাকিং সেট আপ করতে 7 দিন লাগবে, আমার কিওয়ার্ড রিসার্চ করতে 1 দিন লাগবে, তারপরে আমি ট্রাফিক অ্যাড চালাবো, তারপর আমি সেলসে যাব, তারপর আমি শপিং টপিং যা চালাই না আমার এরকম একটা প্রজেক্ট। এরকম ভাবে পর্যায়ক্রমে যদি তাকে বোঝানো হয় বা বলা যায়, তাহলে দেখবেন সে আপনার আপনার মতো করে সে কনভার্ট হবে। আর আশা করি সে রাজি হয়ে যাবে আপনার প্রস্তাবে। আর আপনি এক আচ্ছা, মাস আচ্ছা। যদি নিতে পারেন, তাহলে তাহলে আপনার আপনার অনারিয়ামটাও 1 মাস অনুযায়ী একটু পাবেন ভালো। হুম।
আচ্ছা, ১ মাসের প্রজেক্টে ভাই আপনি আ কত চার্জ করেন মেইনলি, এটা যদি একটু বলতেন। আইডিয়া যদি দিতেন। Google Ads এ আপনি কত চার্জ করেন বা Facebook Ads এ বা সোশ্যাল মিডিয়া ম্যানেজ না না গুলায় কত চার্জ করেন? এটা যদি একটু না, বলতেন। আমি আউট অফ মার্কেটে যে যতগুলো সার্ভিস দিছি সব গুগল অ্যাডস এরই হয়েছে, আর জিএমসি নিয়ে, বুঝছেন। ফেসবুক অ্যাডস এর ওভাবে হয় নাই, একটা চলতেছে, কিন্তু পরে ফেসবুক, গুগল থেকে তার বাজেট কম, পরে ফেসবুকের দিকে, কিন্তু ম্যাক্সিমাম হয়েছে গুগলস এর নিয়ে। আর গুগলস এর যে কাজ করছে গুগল অ্যাডস এর সবই 1 মাসের নিচে আমি কোনো কাজ করি না। আর 1 মাসে বাজেটের ঠিক নেই, যেমন ক্লায়েন্ট তেমন। আমি 600 পর্যন্ত, 600 ইউরো পর্যন্ত আমি বাজেট করছি। আর এখন কাজ ধরা আছে, এগুলো কাজ অলরেডি এই মাস তো শেষই, পেমেন্ট আগেই পেয়ে গেছি। এই মাসে পেমেন্ট কমপ্লিট হয়েছে, আগামী মাসে দেখা যাক কি হয়। কাজ আছে, কিন্তু অ্যামাউন্ট কেমন হবে সেটা অ্যাডভান্স এখন বলতে চাচ্ছি না। সেটা যদি হয় পোস্ট করে দেব, আশা করি। ওকে, ওকে, ওকে ভাইয়া, গ্রেট, থ্যাংক ইউ। আ অনেক চমৎকার, চমৎকার ভাই আইডিয়া শুনলাম যেগুলা না আসলে আমার নিজেরও মাথাতে এভাবে আসে নাই। একটা বিষয় হচ্ছে আপনি বিষয়গুলো নিয়ে অনেক রিসার্চ করছেন, ধৈর্য ধরে পরিশ্রম করছেন, লেগেছিলেন। সেখান থেকে ভাই একটা আউটকাম আপনি পাচ্ছেন। বিষয়টা ভালো লাগছে ভাই। আজকেও আমি কিছু ইউনিক আইডিয়া পাইলাম। প্রতিটা লাইভ রিসেন্ট যে কয়েকটা আমি লাইভ করলাম, প্রতিটা থেকে আমি কোনো না কোনো কিছু ইউনিক আইডিয়া পেলাম। বাট আপনার আইডিয়াটা খুব চমৎকার লাগছে এবং এভাবে কখনো চিন্তা করি নাই আমি। তো খুব ভালো একটা আইডিয়া পেলাম। আই হোপ ধন্যবাদ ভাই। আইডিয়া, পুরোটা হ্যাঁ অবশ্যই, লাইভ থেকে আপনার আইডিয়া, আমরা এই যে আপনারা যখন লাইভ করেন, আমি বিশেষ করে সব লাইভে জয়েন হই, এবং আমি কিন্তু শিখি, প্রত্যেকটা লাইভ থেকেই দেখি। আমি ইমরান ভাই লাইভ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট নোটস আমি করছি, খুব ইফেক্টিভ আমি মনে করি। অবশ্যই অ্যাপ্লাই করি না এখনো, কিন্তু অবশ্যই ইফেক্টিভ। কারণ কি, আমরা যেহেতু আউট অফ মার্কেট নিয়ে কাজ করি, বুঝি যে এটা ইফেক্টিভ। তো ইমরান ভাইয়ের কয়েকটা আমি ইফেক্টিভ পাইছি, খুব গুরুত্বপূর্ণ। এই গ্রেট। জন্য লাইভ গুলা আসলে দেখা উচিত আমাদের সবারই। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেদিন, হ্যাঁ, সেদিন সেদিন অবশ্য ইমরান ভাই লাইভে আব্দুল্লাহ ভাই বলতেছিল যে লাইভটা তারাই দেখতেছে, এক্সপার্ট লোকরাই কিন্তু দেখতেছে। কারণ তারা একমাত্র মর্মটা বুঝবে যে কি, একই একই সেক্টরের লোক হওয়াতে বুঝবে। যাক ভাই, আজকে অনেক অনেক আলোচনা হলো, অনেক কিছু হলো। যে আপনি এই অল্প সময়ের ভেতর এত বিস্তারিত এবং সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য ধন্যবাদ। স্পেশালি আমার তরফ থেকে ধন্যবাদ, আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে ধন্যবাদ। আর আপনার লেভেল 1 প্লাস আপনার সাকসেস, আপনার ফ্যামিলি সবারই সাফল্য কামনা করতেছি। এবং ভাই আমি এগেইন ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময়, এই যে প্রায় ১.৫ ঘন্টা বা সময় যে আপনি আমাদের দিলেন, আপনার মূল্যবান সময় থেকে। আই হোপ এখান থেকে যদি কেউ একজনও, কারো যদি একজনেরও উপকার হয়, তাহলে আমাদের আজকের লাইভটা কিন্তু সার্থক এইখানেই। সো আ শেষমেশ বলব, যদি ভাই আমাদের অডিয়েন্সদের প্রতি কিছু একটা বলার থাকে, শর্ট করে আপনি একটা শেষ কথা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপর আমরা লাইভ অবশ্যই অবশ্যই। শেষ আর করব। একটা জিনিস বলতেই চাচ্ছি যে অনেক কয়বার ধন্যবাদ দিচ্ছেন আসলে, এটা ধন্যবাদের কিছু নাই, আপনার উল্টা আমি আপনাদের উপর ভাই কৃতজ্ঞতা, ধন্যবাদ এই আমাকে কারণে এখানে। দিলাম, কারণ আমি তো নিজেও আপনার কাছ থেকে ভাই শিখতে পারি। বিষয়টা এই আর কারণে সেটা আপনি ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপরে আপনাদের অবশ্যই ধন্যবাদ দিচ্ছেন, ঠিক আছে, আমিও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, দুই একটা কথা বলার। প্লাস যদি ওই কথা একটাই, যে আমার একটা কথা থেকে যদি কিছু শিখতে পারে বা কারো যদি কাজে লাগে, সেটাই আমার সার্থকতা হবে, এবং ভালো লাগবে যদি আমি জানতে পারি বা শুনতে পারি। আরেকটা শেষ মেসেজ হচ্ছে সেটা, যে আমি যে মেথড, দুইটা মেথড, বিশেষ করে প্রথমটাই বেশি ইফেক্টিভ। এইটা করতে গিয়ে যদি কেউ না পান, বা সেইভাবে যদি না পান বলতে কি, ওই ওয়েবসাইট খুঁজে না পান, অথবা প্রসেসটা যদি না বুঝতে পারেন, আমাকে নক দিন, আমি অবশ্যই হেল্প করবো। তবে ভিডিও দেখার পরে আমি যে যে কথা বলছি এগুলো সুন্দর করে আমি আমার কাছে যদি এসে বলেন যে ভাই, আপনি তো বলছেন অ্যাপস স্টোর, অ্যাপস স্টোরে কিভাবে যাব, তো এই এই ধরনের কোশ্চেন, বা আমি তো কিভাবে যাই, কিভাবে সার্চ করব, যদি এরকম যদি বলেন, আমি তাকে সাহায্য করব। তবে এই ভিডিও দেখার পরে, ভিডিও না দেখে অল্প একটু দেখে, আমি সব কথা না শুনে যদি এসে আমাকে বলেন, তাহলে আমি কিন্তু সাড়া দিব না। যদি এরকম হয় যে ভাই, আমি যে প্রসেসটা দেখাচ্ছি এখানে গিয়ে বাধার সম্মুখীন যদি হন, তাহলে আমি অবশ্যই তাকে হেল্প করবো। এটাই হচ্ছে আমার শেষ কথা। গ্রেট। আর যারা অবশ্যই লাইভ দেখছেন, তাদের জন্য অবশ্যই শুভকামনা। লেগে থাকেন, কাজ হবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে লেগে থাকার শক্তি সামর্থ্য থাকে আমার। তবে আমি একটাই বুঝতে পারতেছি যে ভাই, লেগে থাকতে হবে, তাইলে হবে, তা নাহলে পাবো না কিছুই। এখন লেগে থাকার জন্য সেই ধৈর্যটা যেন সবসময় থাকে, এইটাই দোয়া প্রার্থী।
ওকে, গ্রেট। সো আজকের মধ্যে লাইভটা আমরা এখানে ক্লোজ করতেছি। হয়তোবা অনেকের আমরা কোশ্চেন নিতে পারি নাই, অনেকের কোশ্চেন আমরা পড়তে পারি নাই। লাইভটা যারা আমাদের লাইভ শেষেও দেখবেন, এরপর যদি কোনো কোশ্চেন আপনাদের মনে জাগে বা প্রশ্ন করতে ইচ্ছা হয়, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন। আর আমাদের যদি ইনবক্সেও আপনি কোশ্চেন করেন, তাহলে আমাদের সাপোর্ট টিম বা আমরা আসলে সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং নেক্সট কোনো শুক্রবারে হয়তোবা আবার কাউকে নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ধন্যবাদ।